আগের দিন আমরা এই অক্সিজেনের জায়গাটা পড়ছিলাম এবং এখান থেকে আমরা দেখছিলাম যে আহ, এই অক্সিজেনের আহ, রাসায়নিক ধর্মের জায়গাটা পড়ছিলাম এবং রাসায়নিক ধর্মে অক্সাইড, এই অক্সাইডের জায়গাগুলো দেখেছিলাম। এবং অক্সাইডে আমরা দেখেছিলাম যে বেশ কিছু রকমের অক্সাইড হয়, যেমন ধরা যাক এই উম, আম্লিক অক্সাইড। যেখানে আম্লিক অক্সাইড বলছে, তো আম্লিক অক্সাইডের উদাহরণ আমরা দেখেছিলাম। কি কি দেখেছিলাম আম্লিক অক্সাইডের উদাহরণ? একটা ছিল হচ্ছে আমার আহ কি কি ছিল বল? একটা ছিল কার্বন স্যার ডাই সোডিয়াম। অক্সাইড, তাই তো? আর একটা ছিল, স্যার হ্যাঁ বল। স্যার সোডিয়াম অ্যালুমিনেট। না না, সোডিয়াম অ্যালুমিনেট অক্সাইড। সোডিয়াম অ্যালুমিনেট অক্সাইড তো বলা যাবে না ওটাকে, ওটা তো একটা লবণ। সোডিয়াম অ্যালুমিনেট অক্সাইড নয়, ওটা হচ্ছে একটা লবণ, সল্ট। ঠিক আছে। অক্সাইড হচ্ছে কোনো মৌল, সেটা ধাতব মৌল হতে পারে। যেমন ধাতব মৌল মানে কি, সোডিয়াম হতে পারে, তারপর আমাদের ম্যাগনেসিয়াম হতে পারে। এক সেকেন্ড দাঁড়া। তাহলে সোডিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, এই বিভিন্ন আমাদের ধাতব মৌলগুলো হতে পারে। আবার যেগুলো অধাতব মৌল, অধাতব মৌল মানে কার্বন হতে পারে, সালফার হতে পারে, ফসফরাস হতে পারে। তো এই যে ধাতব মৌল বা অধাতব মৌল, ঠিক আছে, তোরা একটুখানি লেখাগুলো ছোট ছোট দেখতে পেলে তোরা একটু জুম করে নিবি, ঠিক আছে? মানে ওই জায়গাটাকে ধরে জুম করবি, দেখবি জুম করা যায়, ঠিক আছে? ওই জায়গাটাকে, পার্টিকুলার ওই জায়গাটাকে ধরে আঙুল দিয়ে জুম করতে পারবি, ঠিক আছে? জানিস তো নিশ্চয়ই, আশা করি। ঠিক আছে। তো কার্বন, সালফার, ফসফরাস এইগুলো হচ্ছে আমার অধাতব মৌল। বা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলো হচ্ছে আমার ধাতব মৌল। মানে এরা ধাতু, সোজা কথা, আর এরা অধাতু। এবার এই যে অধাতব মৌল যেগুলো ছিল, যেমন কার্বন, সালফার, এদের সাথে যখন অক্সিজেন যুক্ত হচ্ছিল এবং যুক্ত হয়ে যে যৌগটা গঠন করছিল, তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি হচ্ছে আমাদের আহ আম্লিক অক্সাইড। ঠিক আছে। এবার এগুলোকে আম্লিক অক্সাইড কেন বলে? আগের দিন বলেছিলাম যে এরা জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে। এরা জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? আহ, বা এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে, ঠিক আছে? এই জন্য এরা হচ্ছে আম্লিক অক্সাইড। মানে সোজা কথা হচ্ছে এরা জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। যেমন একটা এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে, একটা এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে, ধরা যাক, ধরা যাক দেখতে পাচ্ছিস? ধরা যাক আহ, আমাদের কার্বন, সেই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত। হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, কার্বন আর অক্সিজেন সেটা যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আবার আমরা আগের দিন দেখেছিলাম এই কার্বন ডাই অক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করে তখন কি তৈরি হয়? কার্বনিক কার্বন তৈরি। অ্যাসিড। হ্যাঁ, ঠিক। আবার সালফার যখন জলের সাথে বিক্রিয়া করে তখন তৈরি করে সালফার ডাই অক্সাইড। আমার প্রেজেন্টটা অফ হয়ে গেছে না স্যার। এখন? মাঝখানে অফ হয়েছিল? না। 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 দেখা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা। আমার আমার এখান থেকে কেন জানি না অফ হয়ে গেছে দেখাচ্ছে। এই এবার এলো আবার। আচ্ছা, ঠিক আছে। অফ হয়ে গেলে বলবি, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে। তাহলে এবার সেই সালফার ডাই অক্সাইড আমরা দেখেছিলাম যখন জলের সাথে বিক্রিয়া হয় তখন কি তৈরি করে? কি তৈরি করে বল দেখি? সালফিউরিক অ্যাসিড। না, স্যার এইচ টু SO2। SO4। সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড, এটাকে কি বলে? H2SO3। H2SO3 হচ্ছে আমার সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে?
আবার আমরা দেখেছিলাম যে এই SO2, এই যে উৎপন্ন সালফার ডাই অক্সাইড, সেটা যখন আবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটা কি তৈরি করে? সালফার ট্রাই অক্সাইড। এবং সালফার ট্রাই অক্সাইড যখন আবার জলের সাথে বিক্রিয়া করে তখন সেটা তৈরি করে H2SO4। এই H2SO4 হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। হলো? আচ্ছা, তো এরকম ভাবে আমরা দেখেছিলাম যে এই যে সমস্ত অক্সাইড গুলো, এই যে সমস্ত বিভিন্ন রকম অক্সাইড গুলো আমাদের ছিল, যে কার্বন, তারপর ধরা যাক সালফার, তারপর ধরা যাক আম, সালফার ডাই অক্সাইড, মানে সরি কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, এরা যখন প্রত্যেকে জলের সাথে বিক্রিয়া করছিল তখন এরা কি কি দিচ্ছিল? এরা একটা করে অ্যাসিড দিচ্ছিল আমার, কার্বনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরকম বিভিন্ন রকম অ্যাসিড দিচ্ছিল। তো এই জন্য এরা হচ্ছে আমাদের আহ আম্লিক অক্সাইড। আচ্ছা, এবার আবার আমরা দেখি যে আহ, বইতে কি বলছে। নেক্সট উদাহরণ দিচ্ছিল ক্ষারকীয় অক্সাইড। সেই ক্ষারকীয় অক্সাইডও আমরা দেখেছিলাম যে যেগুলো ধাতু হয় প্রধানত। আচ্ছা, কিছু ধাতব অক্সাইডও এমন পাওয়া যায় যারা আম্লিক অক্সাইড হয়। এমন কিছু ধাতব অক্সাইডও হয়, মানে এখানে তো আমরা দেখলাম যে এই অক্সাইড গুলো কেমন অক্সাইড ছিল, এরা সবাই অধাতব অক্সাইড ছিল। ঠিক আছে, তারা আম্লিক অক্সাইড আমি দেখেছিলাম, প্রত্যেকটাই ছিল অধাতব অক্সাইড যারা আম্লিক অক্সাইড হয়েছিল। তার মানে কি আম্লিক অক্সাইড হতে গেলে শুধুমাত্র অধাতুই হতে হবে, অধাতব অক্সাইডই হতে হবে? উত্তর হচ্ছে যে না। আম্লিক অক্সাইড হতে গেলে শুধুমাত্র অধাতব অক্সাইডই হতে হবে তাই নয়, ধাতব অক্সাইডও আম্লিক অক্সাইড হতে পারে। যেমন এর উদাহরণ কি? এমন আম্লিক অক্সাইড যেগুলো ধাতব, মানে ধাতু দিয়ে তৈরি। যেমন একটা উদাহরণ হচ্ছে, ধরা যাক এটা, ধরা যাক উম ধরা যাক MnO2, এটার নাম কেউ বলতে পারবি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, ঠিক। MnO2 হচ্ছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। ইয়েস। তাহলে এর নাম কি? এর নাম হলো আমার ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। ম্যাঙ্গানিজ একটা ধাতু, আর সেই ধাতু দিয়ে তৈরি একটা অক্সাইড ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, সেটা কিন্তু একটা কি অক্সাইড? আম্লিক অক্সাইড। ঠিক আছে। স্যার এটা তো একটা অনুঘটক। না না, হোক না অনুঘটক, অনুঘটক যে অক্সাইড হবে না তার কোনো মানে আছে? হতে পারে ও কোনো একটা বিক্রিয়ায় অনুঘটকের কাজ করে, কিন্তু যৌগটা কি? যৌগটা হচ্ছে একটা ধাতু, তার সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে ওটা কি? ওটা হচ্ছে অক্সাইড, তাই না? আচ্ছা। ধাতু বা অধাতু যদি তার সাথে অক্সিজেন যুক্ত হয় সেটাকে কিন্তু আমরা অক্সাইড বলি। তাহলে ম্যাঙ্গানিজ একটা ধাতু, তার সাথে হুম অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা একটা অক্সাইড, তাই না? হুম আচ্ছা, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। তারপর আরেকটা অক্সাইড হয়তো তোরা জানিস, যে এটা কি অক্সাইড? ফেরাস অক্সাইড। হ্যাঁ, এটা হচ্ছে ফেরাস অক্সাইড। ঠিক আছে। তারপর আরো আয়রনেরই একটা অক্সাইড, ফেরিক অক্সাইড। ঠিক আছে, এগুলোও অক্সাইড। ঠিক আছে, এগুলোও অক্সাইড, কিন্তু এগুলো কিসের অক্সাইড? এগুলো ধাতুর অক্সাইড, এবং এগুলো আম্লিক অক্সাইড। ঠিক আছে। তো এই বিভিন্ন রকম আম্লিক অক্সাইড, মানে ধাতব কিন্তু আম্লিক অক্সাইড। ঠিক আছে। তারপর আরেকটা ধরা যাক অক্সাইড, এটার নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এটার নাম কি? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ঠিক আছে, এটার নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এটার নামটা মনে রাখবি, কারণ এটা আমাদের ক্লাস 10-এ লাগবে, খুব ইম্পর্টেন্ট একটা অনুঘটক হিসাবে কাজ করে এটা। সালফিউরিক অ্যাসিডের, মানে শিল্প প্রস্তুতির সময় যখন শিল্প কারখানায় সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, তখন এই যে অক্সাইডটা দেখতে পাচ্ছিস ভ্যানাডিয়াম, এই যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, যে অক্সাইডটা তোরা দেখতে পাচ্ছিস, এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইডটা সেক্ষেত্রে আমাদের শিল্প কারখানায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে।
একটা অনুঘটক হিসাবে। তো স্যার সেক্ষেত্রে ভ্যানাডিয়াম ধাতু। হুম হুম হ্যাঁ, ভ্যানাডিয়াম ধাতু, স্যার হ্যাঁ। ভ্যানাডিয়াম ধাতু। হ্যাঁ হ্যাঁ। তো এইটা কিন্তু তখন সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভ্যানাডিয়াম পেন্টে। তো এই যে বিভিন্ন রকম ধাতব আম্লিক অক্সাইড, তো এগুলো অতটা মনে রাখার দরকার নেই। তোরা এই তোরা এই সাধারণ এক্সাম্পল গুলোই মনে রাখবি, ঠিক আছে? সাধারণ এক্সাম্পল যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড। তারপর আরো একটা পপুলার নাম আছে, বল দেখি। P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড, ঠিক আছে? ফসফরাস পেন্টঅক্সাইড এটাও একটা পপুলার অধাতব আম্লিক অক্সাইড, ঠিক আছে? তো তোরা মোটামুটি অধাতব গুলোই মনে রাখবি, ধাতব গুলোর অতটা দরকার নেই, ঠিক আছে? নেক্সট আমরা দেখেছিলাম আম্লিক অক্সাইডের পর আমরা দেখেছিলাম হচ্ছে আহ ক্ষারকীয় অক্সাইড। তো ক্ষারকীয় অক্সাইডের এরকম আমরা উদাহরণ পড়েছিলাম, যেমন Na2O, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? এরা ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এরা এমন অক্সাইড ছিল যারা জলের সাথে বিক্রিয়ায় কি তৈরি করছিল, যারা জলের সাথে বিক্রিয়ায় ক্ষার তৈরি করছিল। যেমন যেমন যখন আমাদের কাছে আহ যেমন যখন আমাদের কাছে যা, কি সমস্যা, আচ্ছা আচ্ছা, যখন আমাদের কাছে Na2O ছিল, সেই Na2O যখন জলের সাথে বিক্রিয়া করছিল, করে কি তৈরি করছিল? NaOH। NaOH, ঠিক আছে? ব্যালেন্স করে নিতে হবে, এখানে 2 আসবে। হ্যাঁ, তাহলেই বোধহয় হয়ে গেছে। হ্যাঁ। তো বা ধরা যাক যখন আমাদের কাছে ক্যালসিয়াম অক্সাইড ছিল, সেটা যখন জলের সাথে বিক্রিয়া করছিল, সেটা কি তৈরি করছিল? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এরকম ভাবে বিভিন্ন রকম ক্ষারকীয় অক্সাইড পেয়েছিলাম আমরা। আর আমরা আরো এক ধরনের অক্সাইড পেয়েছিলাম, যেটাকে আমাদের বই বলছে উভধর্মী অক্সাইড। এটাকে আমাদের বই বলছে উভধর্মী অক্সাইড। তো এই উভধর্মী অক্সাইডটা কি জিনিস? উভধর্মী অক্সাইড হচ্ছে Al2O3, ZnO, অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড। কেন এদেরকে আমরা উভধর্মী অক্সাইড বলছি? কেন এরা উভধর্মী অক্সাইড? কারণ এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে লবণ জল তৈরি করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে লবণ জল তৈরি করে। মানে উভধর্মী অক্সাইডের সংজ্ঞাটা কি? উভধর্মী অক্সাইডের সংজ্ঞাটা হচ্ছে উভধর্মী অক্সাইডের সংজ্ঞাটা হচ্ছে যে যে সমস্ত অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে। ঠিক আছে? যে সমস্ত অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে। তো আমরা দেখেছিলাম যে এই যে অক্সাইডটা ZnO, এই জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, HCl বিক্রিয়া করে ও একটা লবণ তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড, ZnCl2 প্লাস H2। এর নাম কি? এর নাম হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। বা আমরা দেখেছিলাম যে এই যে জিঙ্ক অক্সাইড, সেটা যেরকম অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে, এখানে ব্যালেন্স করতে হবে, 2 দিলেই ব্যালেন্স হয়ে যাচ্ছে আশা করি, হ্যাঁ। আর ZnO যখন আমাদের ক্ষারের সাথে ধরা যাক NaOH এর সাথে বিক্রিয়া করছে, তখন সেটা কি তৈরি করছিল? সোডিয়াম জিঙ্কেট প্লাস জল। এটাও আমাদেরকে ব্যালেন্স করে দেখে নিতে হবে যে কি আছে ব্যালেন্সটা। এখানে আর দেখতে পাচ্ছি 2 হবে, তো 2 আর 1 3, বাকি বোধহয় সব হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এর নাম কি ছিল? এর নাম ছিল হচ্ছে আমাদের
সোডিয়াম জিঙ্কেট। ঠিক আছে, কেউ একটা আনমিউট রয়েছে, একটু মিউট করে দে তো। কথা বলবি যখন তখন আনমিউট করে আবার মিউট করে দিবি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে যে ZnO2 2- এই আয়নটা তাহলে কি? এই আয়নটাকে আমরা বলি জিঙ্কেট আয়ন। এর যোজ্যতা কত? ওপরে 2 আছে, সেই জন্য এর যোজ্যতা হচ্ছে 2। ঠিক আছে, জিঙ্কেট আয়ন যোজ্যতা 2। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে এই বিভিন্ন রকম আমরা অক্সাইড গুলো দেখলাম। তারপর পারক্সাইড, যেমন একটা পারক্সাইডের উদাহরণ কি হবে রে? একটা পারক্সাইডের উদাহরণ? H2O2. হ্যাঁ, H2O2, হাইড্রোজেন পারক্সাইড। যদিও পারক্সাইডটাকে আমরা অক্সাইডের প্রকারভেদের মধ্যে ফেলি না। আগের দিন তোদেরকে আমি দেখিয়েছিলাম যে অক্সাইডের প্রকারভেদ 3 রকমেরই হয়, একটা আম্লিক, একটা ক্ষারকীয়, একটা উভধর্মী। যাই হোক, বইতে পারক্সাইডকে একটা ক্লাসিফিকেশন করেছে, তো আমরা একটা উদাহরণও জেনে রাখলাম, হাইড্রোজেন পারক্সাইড হলো একটা পারক্সাইড। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আহ, এই যে স্যার এখানে, হ্যাঁ বল। স্যার বলছি NaOH টা কি স্যার তাহলে কি ক্ষারকীয় অক্সাইড? NaOH হচ্ছে ক্ষার। NaOH ক্ষারকীয় অক্সাইড নয়। আর CaOH টার হোল টু? ওটাও ক্ষার, ওটাও ক্ষারকীয় অক্সাইড নয়। ঠিক আছে, ওকে। এই যে এখানে, এখানে এই যে NaOH, ঠিক আছে, বা ওপরে আমরা দেখেছিলাম এই যে এখানে CaOH হোল টু, NaOH, CaOH হোল টু, এরা সবাই হচ্ছে ক্ষার, এরা কেউ ক্ষারকীয় অক্সাইড নয়। ক্ষারকীয় অক্সাইড ক্ষারকীয় অক্সাইড কোনগুলো ছিল? এরা ছিল ক্ষারকীয় অক্সাইড। সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এরা ক্ষারকীয় অক্সাইড ছিল। কেন এরা ক্ষারকীয় অক্সাইড? কারণ এরা জলের সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করছিল, সেই জন্য এরা ক্ষারকীয় অক্সাইড। ঠিক আছে, এবার দেখা যাক। স্যার কিন্তু বইয়েতে বলেছে 3 রকমের অক্সাইড, কিন্তু আমাদের হেড স্যার বলেছে 4 রকমের অক্সাইড। ওই পারক্সাইড কে বলেছে পশম অক্সাইড। আচ্ছা, হতে পারে, ঠিক আছে। তাহলে তোরা ওইটাও পড়ে নিবি, প্রশম অক্সাইড। ঠিক আছে, কিন্তু মানে ওটাকে অক্সাইডের মধ্যে ফেলা হয় না তো। ঠিক আছে, ভেটসার যখন পারক্সাইডকে প্রশম অক্সাইড বলেছে, তখন তোরা ওটাকে প্রশম অক্সাইড হিসাবে পড়ে নিবি, কি আর করা যাবে। পড়ে নিবি তোরা, ঠিক আছে, হেডস্যার যখন জল বলেছে। কি oxide? হ্যাঁ, জল কোনো অক্সাইড হবে H2O? H2O, হ্যাঁ H2O একটা অক্সাইড হবে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, ওটাও একটা অক্সাইড। ঠিক তাহলে আছে, স্যার এটা আম্লিক না প্রশম? না না, ওটা ওটা তাহলে ক্ষারকীয়। ওটা তাহলে মানে প্রশমই হবে। ঠিক আছে, ওটাকে প্রশম অক্সাইড বলা যেতে পারে, কারণ ওটা না তো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে, না ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ব্যাপার এই পারক্সাইড, মানে হ্যাঁ, এগুলোকে প্রশম অক্সাইড বলা যেতে পারে। ঠিক আছে, কারণ এটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে না, ক্ষারের সাথেও বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে না, তাই জন্য এদেরকে প্রশম অক্সাইড বলা যেতে পারে। হ্যাঁ, বলতে পারি সেটা প্রশম অক্সাইড। ঠিক আছে, তাহলে এই H2O2 বা H2O, এরা হচ্ছে সব প্রশম অক্সাইড। ঠিক আছে, নেক্সট হচ্ছে আহ নেক্সট হচ্ছে কি বলছে, অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া। ঠিক আছে, এই যে অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, যখন কি বলছে লাল হয়ে যাওয়া কাঠকয়লা অক্সিজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তখন কি হয়? লাল হয়ে যাওয়া কাঠকয়লা, লাল হয়ে যাওয়া কাঠকয়লা মানে হচ্ছে কার্বন, তাই তো? লাল হয়ে যাওয়া কাঠকয়লা মানে হচ্ছে কার্বন। কার্বন যখন অক্সিজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তখন কি হয়? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। তারপর কি বলছে? তারপর তাহলে আমরা কি দেখবো? যেই লাল হয়ে যাওয়া কাঠকয়লা অক্সিজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, তখন কি দেখতে পাবো? তখন হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, তো মানে ভেতরে যে অক্সিজেন গুলো রয়েছে সেগুলো শেষ হয়ে যাবে, আর তার জায়গা রিপ্লেস কে করবে? রিপ্লেস করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কিছুক্ষণ পর আমরা কি দেখতে পাবো? যে কাঠকয়লা নিভে গেছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো কাঠকয়লা নিভে গেছে। আর কেন এমন হয়েছে? কারণ অক্সিজেনের সাথে কার্বনের বিক্রিয়া হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এবং অক্সিজেনকে নিঃশেষিত করে ফেলেছে, এর ফলে আর আগুন জ্বলে থাকতে পারেনি। স্যার বইতে তো জ্বলে ওঠে লেখা। হ্যাঁ, প্রথমে জ্বলে উঠবে, ঠিক আছে, অক্সিজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে দেওয়ার পর প্রথমে জ্বলে উঠবে, বুঝতে তারপর পেরেছিস? নিভে যাবে।
তারপর নিভে যাবে। কেন নিভে যাবে? কারণ অক্সিজেনটা তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে না, মানে হ্যাঁ আশেপাশে হ্যাঁ আশেপাশটা তো কার্বন ডাই অক্সাইড, মানে প্রথমে তো জ্বলে উঠবে কারণ প্রথমে অক্সিজেন রয়েছে। মানে যদি এরকম বলে যে লাল হয়ে যাওয়া কাঠকয়লা অক্সিজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে প্রবেশ করলে, হ্যাঁ প্রথমে ওটা আরো লাল হয়ে উঠবে তারপর নিভে যাবে, মানে তারপর আস্তে আস্তে ওর মধ্যে যে মানে লাল ভাবটা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আস্তে আস্তে কিছুক্ষণ পর নিভে যাবে। কেন? কারণ ওর আশেপাশে কার্বন ডাই অক্সাইড ঘিরে ধরবে ওকে, ঠিক আছে, এর ফলে অক্সিজেন ওর কাছে আর পৌঁছতে পারবে না, এর ফলে ও নিভে যেতে থাকবে। নেক্সট কি বলছে, তারপর গ্যাস জারের মুখে ভিজে নীল ও লাল লিটমাস কাগজ ধরলে কি হবে? তাহলে এটা তোরা বল। যে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইডের সামনে যদি নীল ভিজে, না লাল হয়ে যাবে। স্যার নীল লিটমাস লাল হয়ে যাবে। হ্যাঁ কেন? কারণ ভিজে নীল মানে ভিজে নীল লিটমাসের মধ্যে জল রয়েছে, সেই জল কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে এসে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, সেই অ্যাসিড নীল লিটমাসকে কি করে দেবে? লাল স্যার করে মানে দেবে। এটা আমলিক হচ্ছে, কোনটা? এই নীল লিটমাস লাল হয়ে যাওয়াটা। হ্যাঁ, নীল লিটমাস লাল হয়ে যাচ্ছে মানে অবশ্যই আম্লিক, অবশ্যই অম্ল। নীল লিটমাস লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কি করতে বলছে? এবার বলছে যে গ্যাস জারের মধ্যে স্বচ্ছ চুন জল দিয়ে ঝাঁকাতে বলা হচ্ছে। গ্যাস জারের মধ্যে স্বচ্ছ চুন জল দিয়ে ঝাঁকাতে বলা হচ্ছে। এবার বল দেখি তাহলে কি হবে গ্যাস জারের মধ্যে যদি আমরা স্বচ্ছ চুন জল দিয়ে ঝাঁকাই? সাদা অধক্ষেপ করবে। ক্যালসিয়াম জমা হবে। কি হবে? ক্যালসিয়াম কার্বনেটের মানে একটা অধঃক্ষেপণ পড়বে। হ্যাঁ কেন? কারণ ওই CO2 আগে থেকেই রয়েছে, আর তার সঙ্গে যদি CO যোগ করা হয় তাহলে CaCO3 হবে। CO2-র সাথে কি যোগ করা হলে? CaO। হ্যাঁ, স্বচ্ছ চুন জল। স্বচ্ছ চুন জল মানে কি? তাহলে এটা CaOH এর হোল 2 হবে। স্বচ্ছ চুন, স্বচ্ছ চুন, চুন জল মানে কি বলতো দেখি? চুন জলটা কি জিনিস? তাহলে H2CO3। না, ওটা তো কার্বনিক অ্যাসিড। ও স্যার চুন, বলবো? হ্যাঁ বল। ক্যালসিয়াম অক্সাইড। না, ক্যালসিয়াম অক্সাইড যেটা তাতে কোনো জল থাকে না, এই জন্য একে আমরা বলি পোড়া চুন। আর স্যার CaOH হলো। ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে, হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যখন আমরা জল মেশাই তখন সেটা কি হয়ে যায়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা CaOH, তার মানে চুন, চুন জল মানে কি এই চুন আর এই জল, তার মানে চুন জল মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তাহলে কি বলছে? বলছে যে গ্যাস জারের মধ্যে স্বচ্ছ চুন জল দিয়ে ঝাঁকানো হলো, মানে গ্যাস জারের মধ্যে কি গ্যাস ছিল? কার্বন ডাই অক্সাইড গ্যাস ছিল, তার মধ্যে চুন জল দিয়ে ঝাঁকানো হয়েছে, মানে CaOH দিয়ে ঝাঁকানো হয়েছে। যদি সেটা দিয়ে ঝাঁকানো হয় তাহলে যে বিক্রিয়াটা হয় তাতে করে তৈরি হয় হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2O। এখানে ক্যালসিয়াম কার্বনেটের কি পড়ে? অধক্ষেপ পড়ে। ক্যালসিয়াম কার্বনেট আর H2O, সেখানে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ পড়ে, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপটা পড়ে, ঠিক আছে, এই ক্যালসিয়াম কার্বনেটের যেই অধক্ষেপটা পড়ে, সেই ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপটা কিন্তু আমাদের অদ্রবণীয় হয়। তোরা জানিস যে চকের গুঁড়ো জলে মেশে, ওটা ঘোলা করে দেবে। হ্যাঁ মানে চকের গুঁড়ো কখনো জলে মেশে মেশে না, না, মেশে না। ঠিক আছে। চকের গুঁড়ো জলে, ওটাকে কি বলা হয়? অদ্রবণীয়, মানে অদ্রাব্য, ঠিক আছে। চকের গুঁড়ো জলে মেশে না, এর ফলে এই যে ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হচ্ছে এটা কি হবে? এটা জলের মধ্যে ভেসে 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 বেড়াবে, ঠিক আছে। আর জলের মধ্যে যদি ভেসে 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 বেড়ায় তাহলে এটা কি তৈরি করবে? এটা একটা জলটাকে কি করে দেবে? ঘোলা করে দেবে, ঠিক আছে। তাহলে চুন জল কি হয়ে যাবে? চুন জল ঘোলা হয়ে যাবে, ঠিক আছে। কেন চুন জল ঘোলা হয়ে যাবে বুঝতে পারলি? যে কার্বন ডাই অক্সাইড যখন ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে তখন ওটা কি তৈরি করবে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। এই ক্যালসিয়াম কার্বনেট আসলে কি? আমাদের চক, এই যে আমরা চক দিয়ে বোর্ডে লিখি সেটা ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। আর তোরা জানিস যে চকের গুঁড়ো জলে মেশালে কি হয়? জল ঘোলা হয়ে যাবে এবং চকের গুঁড়ো জলে মিশবেই না, ঠিক আছে, অদ্রবণী, অদ্রাব্য, ঠিক আছে। এর ফলে চুন জলটাও কি হয়ে যাবে? চুন জলটাও ঘোলা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এর মধ্যে মানে এই যে জিনিসটা রয়েছে এর মধ্যে যদি আরো অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড মেশাই তাহলে কি হবে? ঠিক আছে।
মানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমাদের গ্যাস জারে উপস্থিত কার্বন ডাই অক্সাইড এর সাথে চুন জল অর্থাৎ CaOH2 এর বিক্রিয়ায় অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, যা চুন জলকে ঘোলা করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বিক্রিয়াটা, কার্বন ডাই অক্সাইড প্লাস CaOH2, এখান থেকে CaCO3 প্লাস H2O, এর ফলে চুন জল ঘোলা হয়ে যাচ্ছিল। এখন আমরা কি বলছি, আমরা বলছি যে যদি আরো কার্বন ডাই অক্সাইড যোগ করে, যদি আরো কার্বন ডাই অক্সাইড যোগ করা হয়, মানে গ্যাস জারের মধ্যে আরো কার্বন ডাই অক্সাইড আমি ঢুকিয়ে দিলাম, যদি আরো কার্বন ডাই অক্সাইড যোগ করা হয়, তাহলে তাহলে কি হবে, তাহলে এই যে তাহলে CaCO3, তাহলে CaCO3 এই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, এই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে দ্রাব্য ক্যালসিয়াম বাইকার্বনেট অর্থাৎ CaHCO3 উৎপন্ন করে। আর এটা যেহেতু দ্রাব্য, সেই জন্য কি হয়ে যাবে চুন জলটা, এর ফলে ঘোলা চুন জল পরিষ্কার হয়ে যায় বা স্বচ্ছ। এর ফলে ঘোলা চুন জল কি হয়ে যায়, ঘোলা চুন জল স্বচ্ছ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারলি? বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেট যেটা ছিল, তার সাথে আমি আরো কার্বন ডাই অক্সাইড মিশিয়েছি, প্লাস জল ছিল, ফলে বিক্রিয়ার ফলে কি তৈরি হলো, CaHCO3. ঠিক আছে, আচ্ছা। তো এখানে বলছে যে এই যে বিভিন্ন অধাতব মৌলগুলো অক্সিজেনের সাথে দহনের সময় নিম্নলিখিত অক্সাইড গুলো তৈরি করে। স্যার আরেকবার ওই পেজটা খুলবেন? আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দেবো, পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো, লেখা না হলে কোনো চিন্তা নেই, পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে মৌলগুলো রয়েছে, তারা অক্সিজেনের সাথে বিক্রিয়ায় এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, সালফার ডাই অক্সাইড তৈরি করছে। ঠিক আছে, এই যে এখানে আম, সালফ এখানে ফসফরাস, এটা পেন্টক্সাইড নয়, ঠিক আছে, P2O5, মানে অ্যাকচুয়ালি এটা P2, ও আচ্ছা, এটা P2O5, কিন্তু এটা খুব অদ্ভুত ভাবে লিখেছে। ঠিক আছে, এটা এটা P2O5, কিন্তু এটা খুব অদ্ভুত ভাবে ওরা লিখেছে। এটা হচ্ছে যে
P2O5, ঠিক আছে? আমি ভাবলাম কি সাংঘাতিক অক্সাইড বোধহয়, কিন্তু এরা এটাকে এই যে দুইগুলোকে এখানে গুণ করে দিয়েছে, ঠিক আছে? এর ফলে P4O10 হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে মানে P2O5, ঠিক আছে? তো ফসফরাস পেন্টঅক্সাইড এগুলো তৈরি হচ্ছে। তো এগুলো আম্লিক অক্সাইড, তো এখানে এগুলোই আবার আলোচনা করেছে কেন আম্লিক অক্সাইড, ঠিক আছে? বা ক্ষারকীয় অক্সাইড কেন, ঠিক আছে? এই যে ক্ষারকীয় উভধর্মী অক্সাইড কেন, ঠিক আছে? এখানে এই যে অ্যালুমিনিয়ামের সাথে যে বিক্রিয়াগুলো আগের দিন, বা জিঙ্কের সাথে যে এই যে উভধর্মী অক্সাইড কিভাবে গঠন হয়, সেখানে সেই এই বিক্রিয়াগুলো বলেছে যে এই যে অ্যালুমিনিয়ামের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়, বা জিঙ্কের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন জিঙ্ক অক্সাইড তৈরি হয়, ঠিক আছে? আবার অ্যালুমিনিয়াম অক্সাইড কেন উভধর্মী অক্সাইড সেটাও বলেছে যে এই অক্সাইড গুলো অ্যাসিড ও ক্ষার দু ধরনের যৌগের সাথেই বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করতে পারে, ঠিক আছে? এই জন্য এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। তো এখানে দেখ অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করিয়েছে, তাহলেও লবণ জল তৈরি হয়েছে। লবণটা কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর জল। এই বিক্রিয়াগুলো তোদের তোদের বইটাতে আছে তো? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। কারণ আমি দেখছিলাম যে এই বইতে বেশ কিছু জিনিস রয়েছে যেটা আসলে তোদের বইতে নেই অনেক সময়, ঠিক আছে? সেই জন্য জিজ্ঞাসা করছি। বা এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড রয়েছে, সেটা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করছে তখন কি লবণ তৈরি করছে? সোডিয়াম অ্যালুমিনেট। এই যে লবণটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে? সোডিয়াম অ্যালুমিনেট লবণে যে মূলকটা রয়েছে বা যে অ্যানায়নটা রয়েছে সেটা কি? অ্যালুমিনেট আয়ন, যার যোজ্যতা 1। অ্যালুমিনেট আয়ন যার যোজ্যতা হচ্ছে 1। সেটা ক্ষারকীয় অক্সাইড তো? কোনটা রে? ওই টু এ সোডিয়াম অ্যালুমিনেটটা? না, সোডিয়াম অ্যালুমিনেট একটা লবণ। এই যে কি বলছে দেখ, এই যে ভালো করে দেখ, এই যে এখানে কি বলছে, এইগুলো, এইটা হচ্ছে উভধর্মী অক্সাইড। কেন এটা উভধর্মী অক্সাইড? কেন? তার কারণ হচ্ছে এটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করছে, ক্ষারের সাথেও বিক্রিয়া করছে, করে কি তৈরি করছে দেখ, লবণ ও জল তৈরি করছে। তাহলে এটা তো জল, তাহলে লবণ কোনটা? লবণ হচ্ছে এটা একটা লবণ, আর এটা একটা লবণ, ঠিক আছে? অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লবণ, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লবণ, আর সোডিয়াম অ্যালুমিনেট একটা লবণ, তাই তো? তাহলে সোডিয়াম অ্যালুমিনেট অক্সাইড নয় কোনো, এটা হচ্ছে একটা লবণ, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, বল। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে জল যোগ করলে কি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে জল যোগ করলে কি হবে? অ্যালুমিনিয়াম হ্যাঁ, অক্সাইডের সাথে কারণ প্রত্যেকটাতে তো জল যোগ করা হচ্ছিল। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে জল যোগ করলে উম, কি হতে পারে? আমি- অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে জল যোগ করলে কি হতে পারে বলে মনে হয়? 2Al H2O। 2L। 2Al অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে H2O। জলের কোনো বিক্রিয়া হবে বলে আমার মনে হচ্ছে না, জানিস, ঠিক আছে? আচ্ছা, কারণ অ্যালুমিনিয়াম আগের অক্সাইড দুটোর সাথে তো আমার মনে যোগ করা হয় না। হয়েছে। কারণ মানে বেশ কিছু আচ্ছা, বিক্রিয়া রয়েছে যেখানে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় এবং সেই বিক্রিয়ার পর অ্যালুমিনিয়াম অক্সাইডের অধক্ষেপ পাওয়া যায় নিচে, জানিস তো? আর যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইডের অধক্ষেপ পাওয়া যায়, সেই কারণে তার মানে নিশ্চয়ই ওটা জলের সাথে জলে দ্রবীভূত হয় না, এর ফলেই ওর অধক্ষেপটা পাওয়া যায়। তার মানে আমার মনে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয় না, ঠিক আছে? অ্যালুমিনিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয় না, ঠিক আছে? তবে আবার তবে আবার অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়া হয়ে অনেকে বলতে পারে এটাও তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হতে পারে। স্যার হাইড্রোক্সাইড হলে তো 2AlOH হতো। না, অ্যালুমিনিয়ামের, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3। আচ্ছা। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3। 9 আর 1 10, এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6, তাহলে
Al2O3, আচ্ছা এখানে তো 2 হলো, তাহলে এখানে আমি যদি 6 এখানে যদি 3 করে দিই তাহলে 3, হ্যাঁ হয়ে গেছে, এবার হয়েছে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও তৈরি হতে পারে, আবার অনেক সময় দ্রবীভূত হয় না জলে অ্যালুমিনিয়াম অক্সাইড, সাধারণত অ্যালুমিনিয়াম অক্সাইডের অধঃক্ষেপও পাওয়া যায়। ঠিক আছে, মানে মানে শর্ত আছে সম্ভবত, ঠিক আছে, যে কখন বিক্রিয়া করবে না, আবার কখন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। ঠিক আছে, তাহলে মানে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে পারে, ঠিক আছে, আবার কিছু বিক্রিয়া নাও করতে পারে। ঠিক আছে, এখানে তো জিঙ্কের বিক্রিয়াগুলো বলেছে, অলরেডি বলে দিয়েছি সেগুলো। আর এই যে পারক্সাইড, পারক্সাইড কি বলেছে? পারক্সাইড বলেছে যে উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের সাথে অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের বিক্রিয়ায় প্রধানত সোডিয়াম পারক্সাইড, এই যে Na+O2, এখান থেকে Na2O2 পারক্সাইড। ঠিক আছে, Na2O2, এই যে এইটা O2, তোর 2 মানে সরি O2 2-, এটাকে পারক্সাইড বলা হয়। এটা সমযোজী যৌগ না? কোনটা রে? এই পারক্সাইড। পারক্সাইড তো আয়ন, এটা কোনো যৌগই না। যৌগ তো Na2O2, বুঝলি? হ্যাঁ N2 এটাই বলছি। হ্যাঁ, Na2O2 টা না, Na2O2 সমযোজী যৌগ নয়। Na2O2 হচ্ছে এর মধ্যে আয়নীয় বন্ধনও পাবি, সমযোজী বন্ধনও পাবি। O2 র মধ্যে সমযোজী বন্ধন আছে। আর Na2O2 কিভাবে তৈরি হচ্ছে? Na2O2 তৈরি হচ্ছে 2Na+ প্লাস O2 2-। ঠিক আছে, মানে এটা হচ্ছে আয়নীয় বন্ধন। আর এর মধ্যে যেটা রয়েছে, এর মধ্যে অক্সিজেনের সমযোজী বন্ধন রয়েছে। ঠিক আছে, মানে এটা এমন একটা যৌগ যার মধ্যে আয়নীয় সমযোজী দু রকমের বন্ধনই রয়েছে। ঠিক আছে, এই যে বলছে না এর মধ্যে, কেন এদেরকে পারক্সাইড বলছে? এদেরকে পারক্সাইড বলার কারণ কি? কারণ এর মধ্যে পারক্স বন্ধন থাকে, এই যে বন্ধনটা, এই যে O2। স্যার হ্যাঁ বল। স্যার পারক্সটা কি? এই যে এই বন্ধনটাকে বলছে গান্ধীজির চশমা, এটাকে বলছে পারক্স বন্ধন। ঠিক আছে, মানে মানে দুটো অক্সিজেন পরস্পরের সাথে হাত ধরাধরি করে রয়েছে। ঠিক আছে, এটাকে বলছে পারক্স বন্ধন। ইয়েটা একটু অফ করে দে না রে, মানে মিউট করে দে। হ্যাঁ, ঠিক আছে, তো এই যে বন্ধনটা, এটাকে বলছে পারক্স বন্ধন। তাহলে মানে স্যার এটা পারক্সাইডের মধ্যে আছে বলে স্যার তাহলে ওটা কি পারক্স বলছে? না, এটার মধ্যে পারক্স আছে বলে এটাকে পারক্সাইড বলছে। আচ্ছা। বুঝেছিস, এর মধ্যে পারক্স বন্ধনটা আছে বলে একে পারক্সাইড বলছে। ঠিক আছে, হুম। আবার এই যে এখানে আরো একটা পারক্সাইডের উদাহরণ দিচ্ছে, হাইড্রোজেন পারক্সাইড, যেটা আমাদের পরিচিত। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ, এবার কি বলছে? এবার বলছে যে আহ, আবার এখানে একটা দেখ সুপার অক্সাইডেরও উদাহরণ দিচ্ছে, যে সুপার অক্সাইড। ঠিক আছে, তো সুপার অক্সাইড কোনগুলোকে বলা হয়? যেমন ধরা যাক, মানে সুপার অক্সাইড হচ্ছে যেখানে O2 কিন্তু মাথায় একটা মাইনাস থাকে, এটাকে সুপার। পারক্সাইড আমরা কি বললাম? O2 কিন্তু মাথায় দুটো মাইনাস, এটাকে বললাম পারক্সাইড। এটা হচ্ছে পারক্সাইড, O2 মাথায় দুটো মাইনাস। কিন্তু যেখানে O2 কিন্তু মাথায় একটা মাইনাস, সেটাকে আমরা বলি হচ্ছে সুপার অক্সাইড। এই যেখানে সুপার অক্সাইড বলেছে না, এই সুপার অক্সাইড আমরা বলি O2, তার মাথায় একটা মাইনাস যে আয়নটা, সেটাকে আমরা বলি সুপার অক্সাইড। ঠিক আছে, স্যার আর একটা উদাহরণ দিন না। কি রে? একটা স্যার এই সুপার অক্সাইডের উদাহরণ হ্যাঁ, দিন না। সুপার অক্সাইডের উদাহরণ দিচ্ছি আমি, দাঁড়া। ঠিক আছে, সুপার সুপার অক্সাইডের উদাহরণ কি হতে না পারে? এটা গঠন হয় কি করে? হ্যাঁ হ্যাঁ, এটা গঠন হয় কি করে? O2 তো একটা মানে নিস্তড়িত। হ্যাঁ O2 নিস্তড়িত, কিন্তু ওখানে মানে O2 নিস্তড়িত, সেই কারণেই তো ওখানে এক্সট্রা একটা ইলেকট্রন এসে যুক্ত হয়, এর ফলেই তো ওটার উপরে মাইনাস সাইনটা আসছে না। এগুলোর গঠন একটু কমপ্লিকেটেড হয়। ঠিক আছে, এগুলো এখন মানে এখন বললে সময় নষ্ট হবে এগুলো। ঠিক আছে, পরে কখনো সময় পেলে বলবো এগুলো কি করে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা।
পরে পরে কখনো সময় পেলে বলবো এগুলো কি করে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এখানে দেখ সুপার অক্সাইড যেটা আমাকে বলছে, সুপার অক্সাইডের উদাহরণ ধরা যাক, কি হতে পারে সুপার অক্সাইডের উদাহরণ, ধরা যাক KO2, পটাশিয়াম সুপার অক্সাইড। ঠিক আছে, এটার নাম কি, এটাকে আবার বলে দিস না পটাশিয়াম ডাই অক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। বা ধরা যাক সিজিয়াম সুপার অক্সাইড, এটার নাম হচ্ছে সিজিয়াম সুপার অক্সাইড। স্যার সিজিএমটা কি? সিজিয়াম একটা মৌল। আচ্ছা, এটাই কি স্যার সেই গ্রীষ্মকালে তরল আর শীতকালে কঠিন থাকে? তা জানি না, সেটা স্যার আমি জানি। CSO2 তো? CSO2, হ্যাঁ সিএস, সি ছোট হাতের এস, ক্যাপিটাল সি ছোট হাতের এস, আর O2। স্যার এটা ধাতব না অধাতব? হুম, এটা স্যার ধাতব না অধাতব? এটা এটা হচ্ছে ধাতব হ্যাঁ। অক্সাইড, সিজিয়াম ধাতু। সবার উপরে থাকে লিথিয়াম, তার নিচে থাকে সোডিয়াম, তার নিচে থাকে পটাশিয়াম, তার নিচে থাকে সিজিয়াম। ঠিক আছে, সিজিয়াম হচ্ছে একটা ধাতু। তাহলে অক্সাইডে অক্সিজেন কিরকম ভাবে থাকে, অক্সাইডের মধ্যে অক্সিজেন থাকে হচ্ছে O2 মাইনাস হয়ে, এটা হচ্ছে অক্সাইড, যেটা সাধারণ অক্সাইড আমরা পড়ি। পারঅক্সাইডে কিভাবে থাকে, O2 2 মাইনাস হয়, এটাকে আমরা বলি পারঅক্সাইড, এটাকে আমরা বলি পারঅক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে পারঅক্সাইড। আর নেক্সট হচ্ছে O2 মাইনাস, এটার নাম কি, সুপার অক্সাইড, সুপার অক্সাইড। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট বলছে জারণ ক্রিয়া। মানে জারণ ক্রিয়া তো প্রত্যেকটাই এই যে বর্ণহীন না, এই যে এটা পড়ে রাখবি বিক্রিয়াটা, যেহেতু এই যে বর্ণফর্ণ বলছে মানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে বাদামি রঙের নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, এটা বর্ণহীন, বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে এটা তাহলে কি বিক্রিয়া হলো, এটা হলো হচ্ছে আমাদের জারণ। ঠিক আছে, আর এইটা কি, বাদামি গ্যাস। ঠিক আছে, নাইট্রোজেন ডাই অক্সাইড। ঠিক আছে, এই বিক্রিয়াটা তো আমরা পড়েছিলাম, কোথায় পড়েছিলাম মনে আছে এই বিক্রিয়াটা, হ্যাঁ এই যে এখানে যে এই যে আম, এই যে একটি এখানে মানে কপার ছিদ্রের সাথে নাইট্রিক অ্যাসিডের, এই যে কপার ছিদ্রের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বর্ণহীন আহ, বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যা অক্সিজেন দ্বারা জারিত হয়ে বাদামি রঙের যা অক্সিজেন দ্বারা জারিত হয়ে বাদামি রঙের নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হয়। এটা কোথায় পড়েছিলাম মনে আছে এই বিক্রিয়াটা, এটা কিন্তু আগে পড়েছি, আমার যতদূর মনে পড়ছে, পড়েছি তো এটা আগে, কি রে মনে আছে, শোনা যাচ্ছে তো আমার কথা, হ্যালো, হ্যালো, স্যার ওই যেটা সেই একবার মানে বাদামি রঙের ওই নাইট্রেজটাকে যেটা গরম করার ফলে যেটা হচ্ছিল তো? হ্যাঁ ওটা সেই ইয়েতে, সেই যে আমাদের মানে ওই ওই প্রভাবক, প্রভাবক যেটা ছিল আমাদের, সেই প্রভাবক, তাপ প্রভাবকের, তাপের। হ্যাঁ সেই বিক্রিয়াটা, তো এটা আমাদের চেনা বিক্রিয়া। ঠিক আছে, যে কি হচ্ছে যে এই যে কপারের সাথে যখন আমরা এই যে এখানে একটুখানি আবার কন্ডিশন দিচ্ছে, কি কি কন্ডিশন দিচ্ছে দেখ,
একটা টেস্ট টিউবে কপারের ছিবড়ে মানে ধাতব কপার, মানে কপার ধাতু, টুকরো টুকরো করা কপার ধাতু, ঠিক আছে? সেই কপার ধাতুকে রেখে তার মধ্যে কি মেশানো হচ্ছে, তার মধ্যে স্যার, পাতিত জল মিশিয়ে 1:1। হ্যাঁ, হ্যাঁ বল। এই হাতে কলমের অংশটা আমাদের বইতে নেই। ও নেই? হ্যাঁ স্যার, নেই তো, হ্যাঁ, নেই। ও আচ্ছা নেই, তাহলে তো বাদ, নেই মানে বাদ। তারপর অক্সিজেন শোষক আছে তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নেই যখন তখন পড়ে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন শোষক কি বলছে? আচ্ছা, কিছু কিছু এমন আমাদের মৌল রয়েছে, কিছু কিছু এমন মৌল রয়েছে যারা অক্সিজেনকে নিজেদের পৃষ্ঠে আটকে রাখে, ঠিক আছে? এই যে দেখ, এখানে একটা টার্ম বলছে অধিশোষণ। এই অধিশোষণ কথার অর্থ কি? এই অধিশোষণ কথার অর্থ হচ্ছে, এই অধিশোষণ বা এর ইংরেজি হচ্ছে অ্যাডজর্পশন। অ্যাবজর্পশন নয়, অ্যাবজর্পশন হচ্ছে শোষণ, আর এটা হলো আমাদের অধিশোষণ। এই অধিশোষণ মানে কি? ধরা যাক কোনো একটা জিনিস রয়েছে, সে শোষণ মানে কি? শোষণ মানে হচ্ছে ও কমপ্লিটলি তার ভেতর জিনিসটাকে মানে একদম ভেতরে ঢুকিয়ে নিল, এটা হচ্ছে শোষণ, ঠিক আছে? আর অধিশোষণ মানে কি? অধিশোষণ মানে হচ্ছে যে কোনো একটা জিনিস আছে, ও তার মধ্যে তো তাকে শোষণ করলো না, মানে তার ভেতরে তাকে ঢুকিয়ে নিল না, ও কি করলো, তার বাইরে তার পৃষ্ঠে ওই জিনিসটাকে আটকে রাখলো, ঠিক আছে? মানে ওর সারফেসের ওপর, ওর পৃষ্ঠতলের ওপর ওই জিনিসটাকে আটকে রাখলো, এই জিনিসটাকে বলা হয় অধিশোষণ, ঠিক আছে? কোনো কিছু পৃষ্ঠে যখন কোনো কিছু আটকে থাকে তাকে আমরা বলি অধিশোষণ, অধিশোষিত হওয়া, ঠিক আছে? তাহলে সেই অধিশোষণ কি বলছে? বলছে যে এই যে বিভিন্ন ধাতুগুলো রয়েছে, কি কি ধাতুর কথা বলা হচ্ছে? সোনা, রূপো, প্ল্যাটিনাম, আর হচ্ছে প্যালাডিয়াম। তাহলে সোনা, রূপো, প্ল্যাটিনাম, আর এটার নাম কি? পিডি মানে হচ্ছে প্যালাডিয়াম, ঠিক আছে? এরা অক্সিজেনকে অধিশোষণ করে। অধিশোষণ করে মানে এই যে বলছে ধাতব পৃষ্ঠে দুর্বল ভাবে আটকে রাখে। অধিশোষণ করা মানে কি তাহলে? ধাতব পৃষ্ঠে দুর্বল ভাবে আটকে রাখা, ঠিক আছে? এগুলোকে, এই যে ধাতুগুলো রয়েছে অর্থাৎ সোনা, রূপো, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, এদেরকে যখন আমরা আবার গরম করব তখন অক্সিজেন আবার বেরিয়ে যাবে। তাহলে অধিশোষিত ধাতু কিন্তু সবসময় ওর ভেতরেই থেকে যাবে, মানে ওর উপর লেগে থাকবে তা নয়। একে যখন নিচ থেকে আবার উত্তপ্ত করা হবে তখন কিন্তু এই ধাতুগুলো আবার, মানে এই যে অক্সিজেন, সেই যে অক্সিজেন গুলো কিন্তু আবার বেরিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলি? ঠিক আছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেনকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে, ঠিক আছে? এগুলো একদম মানে মানে মুখস্থ করে নিবি, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে অধিশোষণ। তাহলে অক্সিজেনকে কারা অধিশোষিত করতে পারে? সোনা, রূপো, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম এরা, ঠিক আছে? আবার অক্সিজেনকে শোষণ করে কে বলছে দেখ? ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ, ঠিক আছে? এই যে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেনকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে, অক্সিজেনকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে, ঠিক আছে? আরেকটা কি শোষণের কথা বলছে দেখ? অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ। তাহলে আরেকটা দ্রবণের নাম বলছে। প্রথমে আমাকে বললো ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ, এখন আবার কি বলছে? অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাসকে দ্রুত শোষণ করে নীল বর্ণ ধারণ করে। বুঝতে পারলি? এগুলো জাস্ট পড়ে নিবি। একটা সেকেন্ড দাঁড়া। আর এখানে নিচেরটা বলছে কি? কিউপ্রাস, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, ঠিক আছে? অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড। নেক্সট হচ্ছে অক্সিজেন গ্যাস প্রস্তুতি। আছে তো তোদের অক্সিজেন গ্যাস প্রস্তুতি? হ্যাঁ স্যার। আচ্ছা, অক্সিজেন গ্যাস প্রস্তুতির কিছু কিছু পপুলার বিক্রিয়া হয়, যেমন এই বিক্রিয়াটা তো আমরা অলরেডি পড়েছি, কি? হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির বিক্রিয়া। হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির বিক্রিয়াটা তো আমাদের, মানে এটা তো একদম পপুলার, এটা আমাদের জানা যে
হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, সেই হাইড্রোজেন পারঅক্সাইডের লঘু দ্রবণ আমরা নিই, হাইড্রোজেন পারঅক্সাইডের লঘু দ্রবণ নিই, ঠিক আছে। আর কি নিই, তাকে কোথায় নিই, তাকে একটা টেস্ট টিউবের মধ্যে আমরা নিই। তারপর কি করি, তারপর কি করি, সেই টেস্ট টিউবের মধ্যে আমরা জানি যে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, সেটা কিন্তু অলরেডি খুব ধীরে ধীরে বিয়োজিত হতে থাকে জল আর অক্সিজেন গ্যাসে, তাই তো। হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি আমরা এমনিও ফেলে রেখে দিই তাহলে কিন্তু ওটা জল এবং অক্সিজেন গ্যাসে বিয়োজিত হতে থাকবে ধীরে ধীরে। কিন্তু বিক্রিয়াটাকে তাড়াতাড়ি করার জন্য আমরা কি করি, বিক্রিয়াটাকে তাড়াতাড়ি করার জন্য এর মধ্যে আমরা এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশাই, যেটা এই বিক্রিয়ায় কি হিসাবে কাজ করে, অনুঘটক হিসাবে কাজ অনুঘটক। করে। স্যার অনুঘটক। হ্যাঁ, অনুঘটক হিসাবে কাজ করে। তাহলে এই বিক্রিয়াটা তো অলরেডি আমাদের জানা বিক্রিয়া, যে এই কি ছিল, ছিল হচ্ছে যে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, সেটাকে যখন আমরা ইটসেলফ ফেলে রেখে দিই তখন এখান থেকে জল আর অক্সিজেন তৈরি হয়। তো ব্যালেন্স করলে এটা এরকম দাঁড়ায়। তো সেখানে এই বিক্রিয়াটাকে তাড়াতাড়ি করার জন্য আমরা এর মধ্যে একটা অনুঘটক দিই, যেটাকে আমরা বলি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে। তো সেই বিক্রিয়াটার কথাই বলা হচ্ছে। তো এটা কিন্তু ল্যাবরেটরিতে অক্সিজেন গ্যাস প্রস্তুত করার জন্য একটা ভালো বিক্রিয়া বা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হিসাবে আমরা বলতে পারি যে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেনের প্রস্তুতি। নেক্সট কি ছিল, নেক্সট ছিল হচ্ছে যে আমরা কি করে বুঝবো যে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। এই অক্সিজেন গ্যাস তৈরির প্রসেসটা আমরা কি করে বুঝবো, আমরা জানি যে অক্সিজেন গ্যাস কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে। তো যে টেস্ট টিউবের মধ্যে আমরা বিক্রিয়াটা করেছি, সেই টেস্ট টিউবের মধ্যে যখন অক্সিজেন গ্যাস এখান থেকে বেরোচ্ছিল, তখন আমরা যদি টেস্ট টিউবের মধ্যে একটা জ্বলন্ত পাটকাঠি বা জ্বলন্ত দেশলাই ধরি, আমরা দেখবো দেশলাইটা আরো ভালোভাবে জ্বলে উঠলো, ঠিক আছে, বা পাটকাঠিটা আরো ভালোভাবে জ্বলে উঠলো, ঠিক আছে। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে আমার যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটা অক্সিজেন গ্যাস। যদি এর বদলে হাইড্রোজেন গ্যাস তৈরি হতো তাহলে কি হতো, হাইড্রোজেন গ্যাস তৈরি হলে আমরা দেখতাম যে গ্যাসটা নিজেই জ্বলে উঠতো, কারণ হাইড্রোজেন গ্যাস হচ্ছে নিজে দাহ্য। কিন্তু অক্সিজেন গ্যাস কিন্তু নিজে দাহ্য নয়, অক্সিজেন গ্যাস কিন্তু নিজে জ্বলে ওঠে না, ও অন্যকে জ্বলতে সাহায্য করে, ঠিক আছে। কিন্তু এখানে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে বলে পাটকাঠিটা আরো ভালোভাবে জ্বলে উঠছে, কিন্তু গ্যাসটা জ্বলছে না, সেই জন্য এটা হচ্ছে অক্সিজেন গ্যাস, এইভাবে আমরা প্রমাণ করতে পারি। নেক্সট বিক্রিয়া কি বলছে, প্রথমেরটা তাহলে কি বললো, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে। নেক্সট বিক্রিয়া কি বলছে, সোডিয়াম পারঅক্সাইড থেকে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আমরা পড়লাম, এবার সোডিয়াম পারঅক্সাইড থেকে আমরা পড়বো। কি বলছে দেখ, কি করা হয় বলছে দেখ, এই বিক্রিয়াটা আমরা নতুন পড়ছি, এটা কি করা হচ্ছে, বলছে যে বলছে যে একটা একটি কনিক্যাল ফ্লাস্কের মুখে, কনিক্যাল ফ্লাস্ক কোনটা, এই জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় কনিক্যাল ফ্লাস্ক। তাহলে একটি কনিক্যাল ফ্লাস্কের মুখে কর্কের মধ্য দিয়ে একটি বিন্দুপাতি ফানেল, বিন্দুপাতি ফানেল কোন জিনিসটা, দেখ বইতে স্যার আবার এটা ছিল। বইতে নেই আমাদের। আচ্ছা, এটাও নেই বইতে। না। আচ্ছা, এরপর তাহলে কোন বিক্রিয়াটা রয়েছে, এটা রয়েছে ওই জলের। পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতি। আচ্ছা, জলের তড়িৎ বিশ্লেষণটাও নেই। না না না। আচ্ছা, জলের তড়িৎ বিশ্লেষণ, এটা তো তোরা জানিস, জলের তড়িৎ হ্যাঁ বিশ্লেষণটা, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। জলের তড়িৎ বিশ্লেষণ দিয়ে কিভাবে তৈরি করা হয়, এটা তো তোরা জানিস অলরেডি, ঠিক আছে। আর পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন গ্যাস এটা আছে। প্রস্তুত, এটা আছে, তাই তো। তো কি করা হয় দেখ বিক্রিয়াটা, যে পটাশিয়াম, হুম। হ্যালো, হ্যালো, হ্যাঁ, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট থেকে কি করে, বিক্রিয়াটা খুব সোজা বিক্রিয়া, বিক্রিয়াটা হচ্ছে এরকম এবং খুব ইম্পর্টেন্ট, মানে সোজা এবং ইম্পর্টেন্ট। পটাশিয়াম ক্লোরেট KClO3, ঠিক আছে, এই যে ClO3 মাইনাস, এটার নাম হচ্ছে ক্লোরেট আয়ন, এটা হচ্ছে আমার ক্লোরেট আয়ন। তাহলে KClO3 যেটা হলো, সেই KClO3, এই যে KClO3 আমরা পেলাম, সেই KClO3 যার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট, একে যখন আমরা
উত্তপ্ত করি, একে যখন আমরা উত্তপ্ত করি তখন এটা ভেঙে যায় KCl, পটাশিয়াম ক্লোরাইড প্লাস O2। বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। ধর এটা পরীক্ষায় চাইলে, পরীক্ষায় যদি অক্সিজেন গ্যাসের প্রস্তুতি চায় এটাই চাইবে। এটার থেকেও এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতি, এবং এটা শুধু এই ক্লাসে নয়, যখন আবার ক্লাস 10-এ পড়বি তখন তখন কিন্তু এটা থেকে প্রশ্ন আসবে। এবার মাধ্যমিকেই কিন্তু এই বিক্রিয়াটা চেয়েছিল, ঠিক আছে, এইবারের মাধ্যমিকে 2026-এর। সুতরাং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যে KClO3 কে যখন আমরা তাপ দিয়ে বিয়োজন করি তখন ওটা পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেনে ভেঙে যায় এবং অক্সিজেন গ্যাস আমরা পাই। তো কি বলছে দেখ, বলছে যে দুটো শক্ত কাঁচের টেস্ট টিউব নিয়ে একটার মধ্যে কিছুটা পটাশিয়াম ক্লোরেট নেওয়া হলো, আর অন্য টেস্ট টিউবে পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে কিছুটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশানো হলো। তাহলে একটা টেস্ট টিউবের মধ্যে শুধু পটাশিয়াম ক্লোরেট নিয়েছি, আর একটার মধ্যে পটাশিয়াম ক্লোরেটও নিয়েছি প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডও নিয়েছি। ঠিক আছে, এবার কি বলছে, দুটো টেস্ট টিউবকেই বালি পাত্রে মানে একটার মধ্যে একটা পাত্র নিয়ে তার মধ্যে বালি রেখেছি। ঠিক আছে, বালি পাত্রে যেমন ভাবে মেলায় বাদাম ভাজে বালির মধ্যে, ঠিক আছে, তো সেরকম ভাবে নিয়ে সেইটাকে বসিয়ে কি করেছি, 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করেছি। 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে টেস্ট টিউব দুটোর মুখে যদি জ্বলন্ত পাটকাঠি ধরি, দেখা যাবে প্রথমটার মুখে তা জ্বলছে না, কিন্তু দ্বিতীয়টার মুখে পাটকাঠিটা শিখা সহ জ্বলে ওঠে। ঠিক আছে, মানে যেখানে আমরা শুধু KClO3 নিয়েছিলাম সেটাই দেখা গেল যে পাটকাঠিটা খুব একটা ভালো করে জ্বলছে না, কিন্তু দ্বিতীয় যে আমরা নিয়েছিলাম, যেটার মধ্যে আমরা KClO3 এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দুটোর মিশ্রণ নিয়েছিলাম, সেটাই আমরা দেখলাম যে পাটকাঠিটা ভালো করে জ্বলে উঠছে। ঠিক আছে, এর থেকে কি বোঝা গেল, যে দ্বিতীয় টেস্ট টিউবে অক্সিজেন উৎপন্ন হয়েছে, কিন্তু এবার বলছে কিন্তু দুটো টেস্ট টিউবকেই 650 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম করে তাদের মুখে শিখাহীন জ্বলন্ত পাটকাঠি ধরলে দুটোই শিখা সহ জ্বলে উঠবে। এর থেকে বোঝা যায় যে বেশি উষ্ণতায় প্রথম টেস্ট টিউবে অক্সিজেন উৎপন্ন হয়েছে, আর দ্বিতীয় টেস্ট টিউবে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশানো হলো তার ফলে কি সুবিধে হলো, তার ফলে আমাদের কি সুবিধে হলো বল, যে কম উষ্ণতাতেই আমরা অক্সিজেন পেয়ে গেলাম। তাহলে আমাদের দুটো জিনিস বলছে, কি কি বলছে দেখ, বলছে যে একটা টেস্ট টিউবের মধ্যে আমরা প্রথম টেস্ট টিউবের মধ্যে আমরা শুধু KClO3 নিয়েছিলাম, এবং আরেকটা টেস্ট টিউবের মধ্যে আমরা KClO3ও নিয়েছিলাম আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডও নিয়েছিলাম। তাহলে এটার মধ্যে শুধু KClO3 আছে, আর এটার মধ্যে KClO3 তো রয়েছে আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডও রয়েছে। এবার কি করা হলো, এবার বলছে এটাকেও উত্তপ্ত করা হলো কত ডিগ্রিতে, 230 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর এটাকে উত্তপ্ত করা হলো 230 ডিগ্রি সেন্টিগ্রেডে। এরপর আমরা কি করলাম, এরপর এই টেস্ট টিউবটারও মুখে আমরা একটা শিখাহীন জ্বলন্ত পাটকাঠি ধরলাম, মানে যে পাটকাঠিটার মধ্যে জ্বলছে কিন্তু কোনো শিখা নেই, আগুনের শিখা নেই, এটারও মুখে ধরলাম। আমরা কি দেখবো, এই পাটকাঠিটা শিখাহীনই থেকে গেল, কিন্তু এই পাটকাঠিটা শিখা সহ জ্বলে উঠলো। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি, নিশ্চয়ই এখান থেকে অক্সিজেন গ্যাস বেরোচ্ছে, তার ফলে এটা শিখা সহ জ্বলে উঠলো। তার মানে 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটা যদি আমি ঘটাতে চাই, তাহলে KClO3 কে শুধু উত্তপ্ত করলেই হবে না, উত্তপ্ত তো আমাকে করতেই হবে 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কিন্তু তার সাথে আমাকে আরো একটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তবে সেটা KCl+O2 হিসাবে বিক্রিয়া করবে। তাহলে এখানে কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটাকে আমরা একটা অনুঘটক, বা মানে এখানে অনুঘটক বলাটা কতটা যুক্তিসঙ্গত হবে জানি না, এটাকে আমরা প্রভাবক বলতে পারি। ঠিক আছে, যে কেন এটাকে মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকেও এখানে আমরা একটা প্রভাবক বলতে পারি। কেন, কারণ 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তো এই বিক্রিয়াটা শুরুই হয়নি। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটাকে যদি 230 ডিগ্রিতে শুরু করাতে হয়, তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে ব্যবহার করতে হচ্ছে, তার মানে এটা কিন্তু বিক্রিয়াটার একটা প্রভাবক। ঠিক আছে, এমন নয় যে এটা বিক্রিয়াটাকে খুব দ্রুত ঘটাচ্ছে, যদি দ্রুত ঘটাতো তাহলে এটাতেও পাটকাঠিটা হালকা হালকা শিখায় জ্বলতো, কারণ এখান থেকেও অক্সিজেন তৈরি হতো, আর এটা থেকে দ্রুত হারে অক্সিজেন তৈরি হতো, সেই জন্য জোরে জোরে জ্বলতো। ঠিক আছে, মানে আরো আরো বেশি শিখা সহ জ্বলতো, কিন্তু এটাতে তো একেবারেই জ্বলছে না।
তার মানে এখানে MnO2 যেটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সেটাকে 230 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রভাবক বলা যেতে পারে। কিন্তু আবার এটাই বলছে যদি দুটো টেস্ট টিউবকে আমরা রাখি এবং দুটো টেস্ট টিউবকে যদি আমরা 650 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখি, মানে এখানে শুধুমাত্র এখানে শুধুমাত্র KClO3 রয়েছে আর এটায় KClO3ও রয়েছে আর MnO2ও রয়েছে। বলছে এই দুটোকেই যদি আমরা 650 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করি তাহলে আমরা দেখবো আবার দুটো থেকেই পাটকাঠিটা শিখা সহ জ্বলছে, মানে এটা থেকেও তখন অক্সিজেন তৈরি হচ্ছে আর এটা থেকেও তখন অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে বিক্রিয়াটা KClO3 আমরা যদি 650 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করি এটাকে, তাহলে কিন্তু আমরা দেখবো KCl প্লাস O2 তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে ব্যালেন্স করে দিতে হবে 2KClO3 is equals to 2KCl plus 3O2। এখানেও তাই ব্যালেন্স স্যার 2KClO3 তাহলে ও টুটা বাতাসে চলে গেলে কেসিএলটা কোথায় যাচ্ছে, ওই নিচে থিতিয়ে নিচে পড়ছে? পড়ে থাকবে, হ্যাঁ থিতিয়ে পড়বে না, নিচে পড়ে থাকবে, একটা কালো কালো গুঁড়ো আমরা দেখতে পাবো KCl এর পড়ে রয়েছে। মানে তখন বালিটা কালো হয়ে যাবে? বালি নয়, বালি তো টেস্ট টিউবের বাইরে রয়েছে, টেস্ট টিউবের মধ্যে আমরা দেখবো যে একটা কালো কালো গুঁড়ো পড়ে রয়েছে। বুঝেছিস? হুম। হুম, ঠিক আছে। বুঝতে পেরেছি, এই হচ্ছে গল্প। হ্যাঁ হ্যাঁ বল। স্যার এখানে বাড়ি পাত্র নিয়েছে কেন? বালি পাত্র নিয়েছে তার কারণ হচ্ছে টেস্ট টিউবটাকে ডাইরেক্ট গরম করছে না, ঠিক আছে, টেস্ট টিউবটাকে ডাইরেক্ট হিট করছে না, বালিটাকে গরম করে তার মধ্যে টেস্ট টিউবটাকে হিট করছে, যাতে করে কেন কেন এটা করছে বলো, যাতে করে ইভেনলি মানে জিনিসটা হিট করা যায়, মানে বালির মধ্যে যদি ওটাকে পুরোটা চুবিয়ে দেয় মানে পুরোটা ঢুকিয়ে দেয় তাহলে ওটা ইভেনলি হিট হবে। আর যদি মানে নর্মালি হিট করে তাহলে একটা অংশ হিট হবে আরেকটা অংশ হিট হবে না, এরকম স্যার এরকম হবে। হ্যাঁ বল। স্যার তাহলে উম, এখানে তো বার্নারও দেওয়া যেত। বার্নার দেওয়া যেত, কি বলছি, বার্নার দেওয়া যেত কি, বার্নার দেওয়াও হয়েছে, দেখ বালিটাকে গরম করা হচ্ছে বার্নার দিয়েই তো। তার পুরোপুরি তো বালি না দিয়ে বার্নারই তো দেওয়া হতো সরাসরি। দেওয়া যেত, কিন্তু আমি বলছি কেন বলছি যে বার্নার দেওয়া হবে না, আর আরো একটা কারণ মানে কেন বার্নার দেওয়া হবে না বলতো, তার কারণ হচ্ছে যে বার্নারটা যদি ডাইরেক্ট টেস্ট টিউবের সামনে নিয়ে যাওয়া হয়, অক্সিজেন তো অন্যকে জ্বলতে সাহায্য করে না, বার্নারটা আরো মানে আরো জোরে জ্বলে উঠতে পারে, ঠিক আছে, মানে আরো দ্রুত হারে বার্নারটা জ্বলতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই যে বললাম যে বালি পাত্র কেন নেওয়া হয়েছে, কারণ ওটা টেস্ট টিউবটাকে ইভেনলি গরম করবে সব জায়গাকে, ঠিক আছে, কিন্তু বার্নার একটা জায়গাকে যেখানে আগুনটা লাগবে সেই জায়গাটাকেই গরম করবে, বাকি জায়গাগুলোকে গরম করতে পারবে না। এই বিভিন্ন কারণের জন্য এখানে এই বালি পাত্র নেওয়া হয়েছে, বুঝলি তো। স্যার তার মানে বালিটা তাপে সুপরিবাহী? তাপের সুপরিবাহী নয়, হ্যাঁ মানে বালিতে কি, বালিতে তো বাদাম ভাজাও হয়, দেখিসনি, মুড়ি ভাজা হয় হুম বালিতে, ঠিক আছে। হুম। মানে বালিটাকে গরম করলে বালি নিজের মধ্যে হিটটাকে রিটেন করতে পারে, বালি খুব উত্তপ্ত হয়ে থাকতে পারে, ঠিক আছে, বালি অত্যন্ত উত্তপ্ত হয়ে থাকতে পারে। আচ্ছা, এবার এবার অক্সিজেনের দেখ, এই যে আমাদের ভৌত ধর্ম যেগুলো ছিল সেগুলো একটু দেখে নিই, ভৌত ধর্ম কি কি ছিল অক্সিজেনের। হ্যাঁ, এই যে অক্সিজেনের ভৌত ধর্ম কি কি ছিল, অক্সিজেন হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন আর সাধারণ উষ্ণতায় গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে বাতাসের চেয়ে খুব বেশি ভারী নয়, সামান্যই ভারী, ঠিক আছে, এবং কত প্রমাণ উষ্ণতা ও চাপে এর ঘনত্ব হচ্ছে 1.428 গ্রাম পার লিটার, ঠিক আছে, তাহলে কত 1.428 গ্রাম পার লিটার, ঠিক আছে, 1.428 গ্রাম পার লিটার প্রমাণ উষ্ণতা ও চাপে। আর অক্সিজেন কিরকম, অক্সিজেন হচ্ছে জলে খুব পরিমাণে যে দ্রাব্য তা নয়, অক্সিজেন হচ্ছে জলে সামান্য দ্রাব্য, ঠিক আছে, প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বিশুদ্ধ জলে অক্সিজেনের দ্রাব্যতা দেখ কত, মাত্র হচ্ছে 14.6 মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটার জলে মাত্র 14.6 মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত হতে পারে, মানে কতটা কম দ্রাব্য দেয়, মানে কততে, প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। প্রমাণ চাপ মানে কত, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বা 1 ATM চাপ, ঠিক আছে। নেক্সট কি, তরল অক্সিজেনের হিমাঙ্ক,
তরল অক্সিজেনের হিমাঙ্ক মানে কি? অক্সিজেন যেখানে বরফে পরিণত হবে সেটা কত? অক্সিজেন মানে অক্সিজেন যেখানে কঠিন পদার্থে পরিণত হবে। গ্যাস থেকে তরল, তরল থেকে কি হয়? প্রথমে অক্সিজেন থাকে গ্যাস, গ্যাস থেকে তাহলে আগে তরল করতে হবে তাকে, আর তরল থেকে তারপর তাকে তরল থেকে তারপর তাকে মানে অক্সিজেন কি থাকে? অক্সিজেন থাকে গ্যাস, গ্যাস থেকে তাকে করতে হবে তরল, তরল থেকে তাকে করতে হবে কঠিন। তাহলে অক্সিজেন গ্যাস থেকে কঠিন করতে গেলে কত ডিগ্রি সেন্টিগ্রেডে ওটা কঠিন হবে? ওটা কঠিন হবে হচ্ছে -218 ডিগ্রি সেন্টিগ্রেডে অক্সিজেনকে কঠিন করা যাবে। জলকে কঠিন করা যায় কত ডিগ্রি সেন্টিগ্রেডে? স্যার জলকে এই কঠিন পয়েন্টগুলো বইতে নেই। অক্সিজেনের ভৌত ধর্ম বইতে নেই? এই পয়েন্টগুলো নেই। তাহলে তো কি point? তিনটে আছে। তিনটে আছে? হুম। আচ্ছা, তাহলে তাহলে তোরা স্ক্রিনশট নিয়ে নে। স্যার তাহলে এইটাকে তো মানে খালি হাতে ধরা যাবে না, এই ওই কঠিন অক্সিজেনকে। না, মোটেই না। খালি হাতে তুই তরল অক্সিজেনকেও ধরতে পারবি না। খালি হাতে তুই তরল, এই যে কি বলছে অক্সিজেনের স্ফুটনাঙ্ক কি বলছে দেখ, তরল অক্সিজেন তরলে কখন পরিণত হবে গ্যাস থেকে? যখন -183 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে তখন অক্সিজেন তরলে পরিণত হবে। সেটাকেও কি তুই ধরতে পারবি? -218 বা -183 কোনোটাকেই ধরা যাবে না, ঠিক আছে? এই যে বলছে না, যদিও এই উষ্ণতা দুটি সাধারণ কোনো পরীক্ষায় নির্ণয় করা সম্ভব নয়, এগুলোর জন্য মানে খুব মানে প্রিসাইজ ল্যাবরেটরি সেট আপ দরকার হয়, যেগুলো মানে খুব বড় বড় জায়গায় থাকে, চট করে সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ কি বলছে, অক্সিজেন যখন তরলে পরিণত হয় অর্থাৎ ঘনীভূত হয়, ঘনীভূত হওয়া মানে কি? গ্যাস থেকে তরলে পরিণত হয়। এই যে গ্যাস থেকে যখন তরলে পরিণত হয় সেটাকে বলা হয় ঘনীভবন। ভূগোল টুগোলে পড়ে থাকবি, ঘনীভবন, কনডেনসেশন, ঠিক আছে? যখন অক্সিজেনকে ঘনীভূত করা হয় অর্থাৎ গ্যাস থেকে তরলে পরিণত করা হয় মাইনাস কত সেন্টিগ্রেডে? -183 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন অক্সিজেন কি করে? হালকা নীল রঙের তরলে পরিণত হয়। তাহলে অক্সিজেনের বর্ণ, তরল অক্সিজেনের বর্ণ কি? তরল অক্সিজেনের বর্ণ হচ্ছে হালকা নীল রং, ঠিক আছে? আর তারপর যখন তাকে আবার কঠিন করা হয় তখন সেই কঠিনের রংটা কি হয়? কঠিনের রং হয় সেটাও নীল রঙের, ঠিক আছে? তাহলে তরল অক্সিজেন, কঠিন অক্সিজেন, এদের রংগুলো কি হয়? নীল রঙের, ঠিক আছে? আর অক্সিজেনের প্রকৃতিতে তিনটে আইসোটোপ পাওয়া যায়। আইসোটোপ কারা? যাদের এই মানে তোরা আইসোটোপ কি তোরা পড়েছিস কোনো ক্লাসে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোরা জানিস যে আইসোটোপ কি? যাদের পারমাণবিক সংখ্যাগুলো এক, কিন্তু যাদের পারমাণবিক সংখ্যাগুলো এক কিন্তু ভর সংখ্যাগুলো হচ্ছে আলাদা। ওপরের গুলোকে বলে ভর সংখ্যা, আর নিচের গুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে দেখ, তিনটে অক্সিজেন, তিনটেরই পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 8, কিন্তু ভর সংখ্যা একটা 16, একটা 17, একটা 18। এই অক্সিজেন 16টাই আমাদের প্রকৃতিতে মেইনলি থাকে, ঠিক আছে? তাহলে অক্সিজেনের তিনটি আইসোটোপ, অক্সিজেন 8, 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। যদিও প্রকৃতিতে শেষ দুটির পরিমাণ খুবই কম, ঠিক আছে? মানে 17 আর 18টা খুব কম থাকে। ব্যাস, অক্সিজেনের গল্প শেষ। এবার হচ্ছে হাইড্রোজেন। আগে হাইড্রোজেনের কিছু রাসায়নিক ধর্ম দেখা যাক, ঠিক আছে? এই দেখ, হাইড্রোজেনও এখানে কি জিনিস আমরা জানি। হাইড্রোজেন H2, H2 তেও আমরা দুটো হাইড্রোজেন পরমাণু পাই। তার মানে হাইড্রোজেনও কি? হাইড্রোজেনও হচ্ছে দ্বিপরমাণুক অণু। কেন? কারণ দুটো পরমাণু থাকে, সেই জন্য হাইড্রোজেন দ্বিপরমাণুক অণু, ঠিক আছে? এই যে কখন হাইড্রোজেনকে ভাঙা যায় বলছে এরকম ভাবে, দেখ, দুটি টাংস্টেন তড়িৎদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে এটা ভাঙতে গেলে আমার 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দরকার হবে, ঠিক আছে? এবং প্রায় শূন্য চাপ, মানে চাপটাকে কত হতে হবে? 0 atm, মানে শূন্য চাপ যদি করা যায় তাহলে হাইড্রোজেন অণু ভেঙে দুটি হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। একে পারমাণবিক বা সক্রিয় হাইড্রোজেন বলা হয়, ঠিক আছে? আর পারমাণবিক হাইড্রোজেন খুবই শক্তিশালী বিজারক পদার্থ। যেমন আমরা দেখেছিলাম পারমাণবিক অক্সিজেন ছিল খুব শক্তিশালী জারক পদার্থ,
পারমাণবিক অক্সিজেন ছিল খুব শক্তিশালী তীব্র জারক পদার্থ, ঠিক সেরকমই পারমাণবিক হাইড্রোজেন হচ্ছে তীব্র বিজারক পদার্থ। ঠিক আছে, কারণ আমরা জানি যে অক্সিজেন কোনো কিছু জারণ করে সেই জন্য ওটা জারক ছিল, আর হাইড্রোজেন যেহেতু বিজারণ করে সেই জন্য বিজারক। ঠিক আছে, নেক্সট কি বলছে, এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দহনশীলতা। এই যে হাইড্রোজেন গ্যাস দহনে সাহায্য করে না, মানে হাইড্রোজেন গ্যাস অন্যকে জ্বলতে সাহায্য করে না, কিন্তু নিজে জ্বলে ওঠে, নিজে দাহ্য। ঠিক আছে, কি বলছে দেখ, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন মিশিয়ে আগুন ধরিয়ে দিলে তা বিস্ফোরণ সহ জ্বলে ওঠে এবং স্টিম উৎপন্ন করে। তাহলে হাইড্রোজেনের সাথে যখন আমরা অক্সিজেনকে মেশাই তখন সেটা কি তৈরি করে, বিস্ফোরণ সহ জ্বলে ওঠে এবং সেটা তৈরি করে হচ্ছে স্টিম তৈরি করে। ঠিক আছে, মানে স্টিম মানে জলীয় বাষ্প তৈরি করে, কারণ প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে তো সেই জন্য জলীয় বাষ্প হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে অধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া। কোনো বিক্রিয়া যদি না থাকে তাহলে তোরা আমাকে বলবি, ঠিক আছে, সেটা বেকার পড়ে লাভ নেই। ঠিক আছে, অধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, অধাতুর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি বলছে দেখ, অধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করে অধাতুর হাইড্রাইড যৌগ উৎপন্ন হয়, অধাতুর হাইড্রাইড যৌগ উৎপন্ন হয়। এই যে, তাহলে অধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় অধাতুর হাইড্রাইড যৌগ উৎপন্ন হয়। যেমন কিরকম দেখ, সাধারণ উষ্ণতায়, তাহলে নর্মাল টেম্পারেচার, সাধারণ আমাদের যে ঘরের উষ্ণতা, অন্ধকারে ও জলীয় বাষ্পের উপস্থিতিতে, অন্ধকারে ও জলীয় বাষ্পের অনুপস্থিতিতে, তাহলে কি কি কন্ডিশন দিল, এক নম্বর হচ্ছে সাধারণ উষ্ণতা হতে হবে, আমাদের ঘরের উষ্ণতা, দ্বিতীয় হচ্ছে অন্ধকার হতে হবে, কোনো সূর্যালোক থাকা চলবে না, আর তৃতীয় হচ্ছে জলীয় বাষ্পের অনুপস্থিতি থাকতে হবে, অর্থাৎ জলীয় বাষ্প উপস্থিত থাকলে হবে না। সেই কন্ডিশনে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হয় না, এরকম কন্ডিশনে কিন্তু ক্লোরিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হয় না। তাহলে কি বললো দেখ, তাহলে ক্লোরিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, ক্লোরিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কখন কখন হবে না, ক্লোরিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হবে না যদি আমার অন্ধকার থাকে, অন্ধকার মানে সূর্যালোক যদি না থাকে, দ্বিতীয় হচ্ছে যদি মানে মেইনলি এই অন্ধকার, ঠিক আছে, বা যদি প্রচন্ড জলীয় বাষ্প, মানে জলীয় বাষ্প যদি অনুপস্থিত থাকে, জলীয় বাষ্প যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবে না। তাহলে এই বিক্রিয়াটা হতে গেলে কি দরকার, হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া হতে গেলে কি দরকার, হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া হতে গেলে দেখ কি বলছে, বলছে যে বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেন ও ক্লোরিন বিস্ফোরণ সহ বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই যে, এখান থেকে এই অবধি কি বলছে, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেন ও ক্লোরিন বিস্ফোরণ সহ বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। এই স্টেটমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি বলে রাখছি। ঠিক আছে, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেন ও ক্লোরিন বিস্ফোরণ সহ বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে, এবং বিক্রিয়াটা কি বলেছে, বিক্রিয়াটা বলেছে H2 + Cl2 = 2, বিক্রিয়া সোজা বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্লোরিনের একটা হাইড্রাইড যৌগ। আমরা জানি যে অক্সাইড যৌগ কাদেরকে বলে, যখন কোনো মৌলের সাথে অক্সিজেন যুক্ত হয়, যখন কোনো মৌলের সাথে অক্সিজেন যুক্ত হয় তখন তাকে অক্সাইড যৌগ বলা হয়। আর হাইড্রাইড যৌগ কাকে বলে, যখন কোনো মৌলের সাথে হাইড্রোজেন যুক্ত হয় তখন তাকে কি বলা হয়, হাইড্রাইড যৌগ। যেমন এখানে দেখ ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে তাই এটা হাইড্রোজেন ক্লোরাইডটা কি, এটা হচ্ছে হাইড্রাইড যৌগ। আরো একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে HCl তৈরি হয়েছে তার নামটা কি বলেছে দেখ, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। HCl বলে কিন্তু এটাকে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে বসিস না। ঠিক আছে, HCl হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। নেক্সট কি বলছে দেখ, নেক্সট বলছে এটাও খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, তাহলে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, উচ্চ চাপে, কি বলছে দেখ, উচ্চ চাপে মানে প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং উচ্চ উষ্ণতায় মানে প্রায় 550°C উষ্ণতায় লৌহ চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে, এটাকে লোহা চূর্ণ না বলে, ঠিক আছে, লৌহ চূর্ণ বলবি, ঠিক আছে, বা এফি চূর্ণ, লৌহ চূর্ণ বা এফি চূর্ণ।
ঠিক আছে, লৌহ চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেন গ্যাস যুক্ত হয়ে গন্ধযুক্ত ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। 200 বায়ুমণ্ডলীয় চাপ, 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, লৌহ চূর্ণ অনুঘটক, তিনটে কন্ডিশনই আমাকে বলতে হবে, নয়তো কিন্তু নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এর উপস্থিতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেন যুক্ত হয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে এই যে N2 প্লাস H3H2 ইকুয়ালস টু 2NH3। এটা, এই বিক্রিয়াটার নাম হচ্ছে হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য এই বিক্রিয়াটা করা হয়। ঠিক আছে, নেক্সট কি বিক্রিয়া বলছে? নেক্সট বিক্রিয়া বলছে হলুদ রঙের সালফারকে তাপ দিয়ে গলিয়ে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন। তাহলে এই যে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছিল, এটাও কিন্তু একটা হাইড্রাইড। কেন? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, সেই জন্য এটা একটা হাইড্রাইড। আবার দেখ কি বলছে, হলুদ রঙের সালফারকে তাপ দিয়ে গলিয়ে তার উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড তৈরি হয়। তাহলে এটাও একটা হাইড্রাইড। কেন? সালফারের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, সেই জন্য এটাও একটা হাইড্রাইড যৌগ। নেক্সট হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া কি বলছে? উত্তপ্ত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যেগুলো ধাতু, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তার উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে, তার উপর দিয়ে যদি হাইড্রোজেন চালনা করি তাহলে ধাতব হাইড্রাইড তৈরি হয়। বিক্রিয়া কি? Na প্লাস H2, সেখান থেকে NaH, যৌগটার নাম সোডিয়াম হাইড্রাইড। ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন, সেখান থেকে ক্যালসিয়াম হাইড্রাইড। ঠিক আছে, বা এই যৌগটার নাম কি? হাইড্রোলিথ। খুব ইম্পর্টেন্ট, এই নামটা মনে রাখবি, ক্লাস 10-এ কাজে লাগবে, প্রশ্ন আসে। ক্যালসিয়াম হাইড্রাইডের নামটা হচ্ছে কি? হাইড্রোলিথ। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রাইড হচ্ছে হাইড্রোলিথ। লিখে নিচ্ছিস তো এগুলো টুকটুক করে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি? হাইড্রোজেনের বিজারণ ক্রিয়া। এ তো আমাদের মানে একেবারে আহ মানে পরিচিত জিনিস যে হাইড্রোজেন বিজারণই তো করে। ঠিক আছে, হাইড্রোজেন কোনো কিছুতে যুক্ত হলেই সেটা বিজারণ। তাহলে কি বলছে দেখ, আহ অক্সিজেনের প্রতি হাইড্রোজেনের বিশেষ আসক্তি দেখা যায়। ঠিক আছে, অক্সিজেনের সঙ্গে অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা খুব বেশি হওয়ায় হাইড্রোজেন বিজারক রূপে কাজ করে। ঠিক আছে, অক্সিজেনের প্রতি হাইড্রোজেনের বিশেষ আসক্তি দেখা যায়, অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা খুব বেশি হওয়ায় হাইড্রোজেন বিজারক রূপে কাজ করে। এবার যে বিক্রিয়াটা, যদি প্রশ্ন করে যে হাইড্রোজেনের বিজারণ ক্রিয়া একটি বিক্রিয়ার দ্বারা বর্ণনা করো, কি হবে? এই যে বিক্রিয়াটা আমাদেরকে স্টেটমেন্ট সহকারে বলতে হবে। কি বলছে? উত্তপ্ত কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে, বর্ণটা ইম্পর্টেন্ট, এই যে কিউপ্রিক অক্সাইডের যে বর্ণটা সেটা কি হয়? কালো। উত্তপ্ত কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কিউপ্রিক অক্সাইড থেকে যে কপার তৈরি হলো, দেখ এখানে অক্সিজেন কি হয়েছে? যুক্ত হয়েছে না বেরিয়ে গেছে? কিরে? বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে গেছে। তার মানে এটা কি? জারণ না বিজারণ? বিজারণ। হ্যাঁ, এটা হচ্ছে বিজারণ। বিজারণ। ঠিক আছে, তাহলে কিউপ্রিক অক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাস যখন যুক্ত হলো, কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের সাথে যখন হাইড্রোজেন গ্যাস যুক্ত হলো, তখন হাইড্রোজেন কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে কি তৈরি করলো? ধাতব কপার, যার রং কি? লাল বা লালচে বাদামি। ঠিক আছে, লালচে বাদামি। ঠিক আছে, এই যে আবার সেম জিনিস, যে অক্সিজেনের ক্ষেত্রেও আমরা অধিশোষণ দেখেছিলাম, এখানেও অধিশোষণ।
ঠিক আছে, কতগুলো ধাতু, বিশেষত প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করতে পারে। প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করা মানে কি, ওই যে বললাম যে ধাতুর পৃষ্ঠে হাইড্রোজেন গ্যাসকে আটকে রাখা, ধাতুর পৃষ্ঠে হাইড্রোজেন গ্যাসকে আটকে রাখা, ঠিক আছে, এটাই হচ্ছে অধিশোষণ। ঠিক আছে, এটা কখন করে, সাধারণ উষ্ণতায় এটা কিন্তু করে। আর উত্তপ্ত করলে কি হয়, উত্তপ্ত করলে এই শোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে। ঠিক আছে, উত্তপ্ত করলে এই শোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে, একে অন্তর্ধৃতি বলে। আর এই পদ্ধতিটাকেই কি বলা হয়, অন্তর্ধৃতি। ঠিক আছে, এই যে ধাতব পৃষ্ঠে হাইড্রোজেনকে আটকে রাখা, এটাই হচ্ছে অন্তর্ধৃতি। এবং ধাতব পৃষ্ঠে অধিশোষিত, এখানে শোষিত বলবি না, এখানে বলবি ধাতব পৃষ্ঠে অধিশোষিত। ঠিক আছে, এটা লিখে নিবি, ধাতব পৃষ্ঠে অধিশোষিত হাইড্রোজেনকে অন্তর্ধৃত হাইড্রোজেন বলে। ঠিক আছে, আর পরীক্ষায় কি দেখা যায়, পরীক্ষায় দেখা যায় যে সাধারণ হাইড্রোজেন অপেক্ষা অন্তর্ধৃত হাইড্রোজেন রাসায়নিকভাবে বেশি সক্রিয়। সাধারণ হাইড্রোজেন অপেক্ষা অন্তর্ধৃত হাইড্রোজেন রাসায়নিকভাবে বেশি সক্রিয়। বুঝতে পেরেছিস? কোনো সমস্যা? সমস্যা আছে কোনো? আচ্ছা, নেই। ওকে, এখানে দেখ কিছু মানে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির বিক্রিয়াগুলো দিচ্ছে, এগুলো আছে তোদের বইতে? এই যে এই না বিক্রিয়া স্যার, না নেই তো? নেই। না স্যার, নেই 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 নেই। না স্যার, নেই। এত সাংঘাতিক ভাবে নেই বলছিস কেন রে? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এই বিক্রিয়াটা আছে আশা করছি, এটা না থাকলে আমার মন ভেঙে যাবে। এটা আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বিক্রিয়া। এটা না থাকা, এটা না থাকলে বই ফেলে দিতে হবে। কি বলছে দেখ, বলছে যে জিঙ্ক, এটা তো আমরা সবাই জানি। আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হয়? জিঙ্ক সালফেট ZnSO4 আর H2। H2, হ্যাঁ। তো এটা তো আর কিছু বলার নেই। কি লাগবে, লাগবে হচ্ছে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ে লঘু সালফিউরিক অ্যাসিড পাতিত জল। ঠিক আছে, এই যে বোতলটা, এই যে অদ্ভুত রকমের দুটো মুখওয়ালা বোতল, একে বলা হয় উলফ বোতল। কি বলা হয়? উলফ বোতল। ঠিক আছে, এই উলফ বোতলের, হ্যাঁ, এই যে উলফ বোতল, আর এই যে ফানেলটা দেখতে পাচ্ছিস, এই যে ফানেল যার নলটা খুব লম্বা, একে কি বলা হয়? একে বলা হয় দীর্ঘ নল ফানেল। ঠিক আছে, আর কি লাগবে, এই যে এই যে নলটা এখানে দেখতে পাচ্ছিস, এই যে নলটা এখানে দেখতে পাচ্ছিস, এই নলটাকে বলা হয় নির্গম নল। আর এই যে যে জারটা যেখানে গ্যাস সঞ্চিত হচ্ছে, এটাকে বলা হয় আমাদের গ্যাস জার। ঠিক আছে, এবার বিক্রিয়াটার প্রসেস, বিক্রিয়াটার খুব বড় প্রসেস। ঠিক আছে, প্রসেসটায় কি বলছে দেখ, প্রসেসটায় বলছে যে উদ্ভিদ, না স্যার, এটা নেই আমাদের। হ্যাঁ নেই, না। এটা নেই। না স্যার, নেই। তাহলে কি আছে? এটা নেই। শুধু বিক্রিয়াটা আছে? কি আছে তাহলে আমাকে সেটাই বল। দুটো বিক্রিয়াটা আছে। শুধু বিক্রিয়াটাই আছে? হ্যাঁ, হলুদ লেখাটা নেই। এই একজন মাইক্রোফোন অফ কর, কেউ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তুই, হলুদটা নেই। হ্যাঁ তুই, হ্যাঁ তুই বল বল বল, খোল, মানে একজন কেউ অন কর। হলুদটা নেই তো। হ্যাঁ, বলছি যে শুধু মানে প্রসেসটা নেই, শুধু বিক্রিয়াটাই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আর কোনো এক্সট্রা কিছু আছে? না। এইখানেই শেষ তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে সিলেবাস কমপ্লিট, তাই তো, নাকি আর কিছু আছে এক্সট্রা? হ্যাঁ, সিলেবাস কমপ্লিট নাকি আরো কিছু এক্সট্রা আছে, দেখে বল আমাকে।
না স্যার কমপ্লিট। আচ্ছা, তাহলে হাইড্রোজেনের ইয়েটা বাকি ছিল, ভৌত ধর্মটা বাকি ছিল, সেটা আমরা বলে দিই। ঠিক আছে, এটা তো তোরা জানিস। ঠিক আছে, এই যে সাধারণ উষ্ণতায় হাইড্রোজেনও একটা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন কি ব্যাপার, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। অক্সিজেন আমরা দেখেছিলাম কি, অক্সিজেন ছিল বাতাসের চেয়ে ভারী, তাই তো? কিন্তু হাইড্রোজেন কি, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। ঠিক আছে, এবং এ- এর চেয়ে এটা বায়ুর চেয়ে কত গুণ হালকা, বা বায়ু এর চেয়ে কত গুণ ভারী, বাতাস এর চেয়ে প্রায় 14.4 গুণ ভারী। ঠিক আছে, বাতাস এর চেয়ে প্রায় 14.4 গুণ ভারী। সেই জন্যই আমরা দেখি যে হাইড্রোজেনকে, এই যে কোনো একটা বেলুনের মধ্যে যদি আমরা ভর্তি করে বেলুনটাকে যদি ছেড়ে দিই, তাহলে দেখি যে বেলুনটা আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে। কেন? কারণ হাইড্রোজেন হালকা আর বাতাস ভারী, আর হালকা জিনিস ওপরে উঠে যায় আমরা জানি, সেই জন্য বেলুনটা ওপরে উঠে যায়। ঠিক আছে, কিন্তু এখানে একটা আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, এইখানেই আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সেই প্রশ্নটা তোরা পরের দিন আমাকে করে এনে দেখাবি। এই প্রশ্নটা হচ্ছে যে যে আহ, মানববাহী গ্যাস পূর্ণ বেলুনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করার সপক্ষে ও বিপক্ষে একটি করে যুক্তি দাও। মানববাহী গ্যাসপূর্ণ বেলুনে, ওই যে দেখেছিস তো সেই এরকম যে বেলুনগুলো থাকে, এখানে সেই একটা বক্স থাকে যার মধ্যে মানুষজন এরকম দাঁড়িয়ে থাকে, দিয়ে বেলুনটা উপরে ওঠে। ঠিক আছে, এই মানববাহী গ্যাসপূর্ণ বেলুনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করার পক্ষে এবং স্যার বিপক্ষে। প্যারাশুট। প্যারাশুট নয়, প্যারাশুট অন্য জিনিস। প্যারাশুট তো কোথাও থেকে লাফাতে কাজে লাগে। এরকম বেলুন দেখিসনি, এই যে এরকম হট বেলুন। এয়ার বেলুন। হ্যাঁ, হট এয়ার বেলুন, হট এয়ার বেলুন, উষ্ণ গ্যাসপূর্ণ বেলুন, হট এয়ার বেলুন। ঠিক, ঠিক আছে, একটা সপক্ষে যুক্তি দিতে হবে, একটা বিপক্ষে যুক্তি দিতে হবে, যে ব্যবহার কেন করা উচিত আর ব্যবহার কেন না করা উচিত। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট কি বলছে দেখ, যে হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য। হাইড্রোজেন জলে প্রায় দ্রবীভূত হয় না। আমরা অক্সিজেন কি দেখেছিলাম, জলে সামান্য দ্রাব্য, কিন্তু হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য। এবং অক্সিজেনে কি দেখেছিলাম, 1 লিটার জলে কতটা হাইড্রোজেন দ্রবীভূত হতে পারে রে? আমার যতদূর মনে পড়ছে 14.6 মিলিগ্রাম, তাই তো? ছিল তোদের বইতে? হ্যাঁ স্যার ওটা অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন কত ছিল, 14.6 ছিল তো? 14.6। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হাইড্রোজেন কি বলছে দেখ, জলে প্রায় অদ্রাব্য। ঠিক আছে, নেক্সট কি, এই যে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। মানে হাইড্রোজেন নিজে দাহ্য, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। ঠিক আছে, আর হাইড্রোজেনের প্রকৃতিতে 3টে আইসোটোপ রয়েছে। ঠিক আছে, প্রকৃতিতে হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে। কি কি? H11, H21 আর H31। কিন্তু শেষ দুটোর পরিমাণ কিন্তু প্রকৃতিতে খুবই কম। ঠিক আছে, স্যার এইগুলোর নাম কি? H11 এর নাম হচ্ছে, দাঁড়া, H11 এটার নাম হচ্ছে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন। এটার নাম প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, কারণ আমাদের প্রকৃতিতে যে হাইড্রোজেনটা ম্যাক্সিমাম পাওয়া যায় সেটা হচ্ছে এই প্রোটিয়াম। নেক্সট হচ্ছে H21, এটার নাম হচ্ছে ডয়টেরিয়াম।
বা ডিউটেরিয়াম, ডিউটেরিয়ামও বলা যেতে পারে, ডয়টেরিয়ামও বলা যেতে পারে। আর থার্ড হচ্ছে H3O1, এটার নাম হচ্ছে ট্রিশিয়াম বা ট্রাইটিয়াম। তোরা কি জানিস, ট্রিশিয়াম জানিস না ট্রাইটিয়াম জানিস? যেটা জানবি সেটা লিখ। স্যার হ্যাঁ, স্যার আজকে স্যার একটা হেড স্যার প্রশ্ন দিয়েছিল। দাঁড়া আগে এটা বল, আগে এটা বল, ট্রিশিয়াম জানিস না ট্রাইটিয়াম? স্যার ট্রিসিয়াম। ট্রিশিয়াম, তাহলে আমিও ট্রিশিয়াম লিখবো। ট্রিসিয়াম। আচ্ছা, ট্রিশিয়াম, ঠিক আছে। হ্যাঁ বল, কি প্রশ্ন দিয়েছিল? প্রশ্নটা হচ্ছে ওই উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে? এই তো দেখলাম কিছুক্ষণ আগেই, এই যে এই যে এই যে বিক্রিয়াটা, উত্তপ্ত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ধাতব হাইড্রাইড উৎপন্ন হয়। এই যে উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে যখন হাইড্রোজেন গ্যাস চালনা করছে তখন কি সোডিয়াম হাইড্রাইড তৈরি হচ্ছে। উত্তপ্ত ক্যালসিয়ামের ওপর দিয়ে যখন হাইড্রোজেন চালনা করছে তখন ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি হচ্ছে, বা ওই যৌগটার নামই কি, হাইড্রোলিথ। আছে তো বইতে, দেখেছিস, পড়িয়েছি, এটা খেয়াল করিসনি, বুঝতে পেরেছিস? আচ্ছা প্রশ্নটা কি বললেন, মানববাহী গ্যাসপূর্ণ বেলুনে? এই তো দেখ, আমি পাঠিয়ে দেবো, এই পিডিএফটা আমি তোকে পাঠিয়ে দেবো, বইয়েরটা নয়, যেটা আমি নিজে আলাদা করে লিখেছি ওটা। এই যে মানববাহী গ্যাসপূর্ণ বেলুনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করার সপক্ষে ও বিপক্ষে একটি করে যুক্তি দাও। একটা যুক্তি দিতে হবে যে কেন হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন, মানে মানে মানববাহী বেলুনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা যাবে কেন তার একটা যুক্তি দিতে হবে, আর যাবে না কেন তার একটা যুক্তি দিতে হবে। ঠিক আছে, হলো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আর ওই হ্যাঁ বল। অক্সিজেনের ওই আইসোটোপ গুলো কি নাম? অক্সিজেনের আইসোটোপ গুলোর কোনো নাম নেই, হাইড্রোজেনের গুলোর নাম আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছিস তো? কেউ বুঝতে না পেরে থাকলে বল। আমি তাহলে আমাদের সিলেবাস শেষ, ঠিক আছে, তাই তো? হ্যাঁ স্যার। আর তোরা আমার কাছে লাস্ট কবে আসবি? এই বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার? হ্যাঁ। তাহলে এই বৃহস্পতিবার পরীক্ষা দিবি একটা? হ্যাঁ স্যার, কোন সিলেবাস মানে কোন কোন চ্যাপ্টারে? ফুল ফুল, মানে ফুল মানে যতটা মানে আমি পড়িয়েছি আর কি, আচ্ছা স্যার। দিবি তো? ওই প্রভাবক থেকে শুরু করে, হ্যাঁ 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 স্যার। ওই প্রভাবক থেকে শুরু করে। হ্যাঁ, প্রভাবক থেকে শুরু করে। প্রভাবক কেন, তার আগেও পড়ে আসবি, যে সিলেবাস তো তার আগেও আছে, আমি প্রশ্ন ওখান থেকেও করতে পারি, মানে যে যতটা তোদের পরীক্ষা ছিল, তাপমোচী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া। তোদের পরীক্ষার সিলেবাস যতটা আছে ততটাই পড়ে আসবি, আমি যেখান থেকে ইচ্ছে প্রশ্ন করতে পারি। মানে ওই 5টা চ্যাপ্টারই? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, বেশ, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, তাহলে আর কারুর কোনো অসুবিধা নেই তো? তাহলে আমি মানে ছাড়লাম, মানে ইয়ে করছি, লিভ করে যাচ্ছি। ঠিক আছে, আমি লিভ করলাম। স্যার বইয়ে যেগুলো লিখেছেন স্যার, হ্যাঁ বল। বইয়ে যেগুলো লিখেছিলেন সেগুলো একবার পিডিএফ করে দেবেন? দেখছি সেটা করা যায় কিনা, আমি চেষ্টা করছি সেটা করার। ওটা করতে গেলে পুরো বইটাই না পাঠাতে হয়, আমি সেটাই ভাবছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি ওটা করার, যদি করা যায় তো আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, লিভ করলাম। গুড নাইট স্যার। হুম।